দ্যাটস রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তি। চলছে ভূত এফএম। হয়ে গেল ভূত এফএম ঘুরতে সময় এক্স্যাক্টলি 11:59। জানিয়ে দিচ্ছি আজকে শুক্রবার 17 ডিসেম্বর 2010, 3 পৌষ 1417 সাল এবং 10 মহরম 1432 হিজরি। আজকে পবিত্র আশুরা পালন করেছে বাংলাদেশ এবং সেই সাথে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। এনিওয়েজ, আজকে এই রাত্রিটা শুরু করতে চাই একটা দারুণ ঘটনা দিয়ে। সেটা আজকে পত্রিকায় পড়ে আমি খুব অবাক হচ্ছিলাম। আপনারা অনেকে হয়তো পড়েছেন, একটা জাতীয় দৈনিকে এটা এসছে। সেটা হচ্ছে যে আর সবার মতোই একজন মানুষ, তার নাম হচ্ছে ক্যালভিন ইনম্যান, কিন্তু তার সাথে তার আর সবার সাথে পার্থক্য শুধুমাত্র কান্নায়। যেখানে সবাই কান্নাকাটি করলে বা যখন আমরা কাঁদি তখন সবার চোখ দিয়ে যখন পানি ঝরে, ঠিক সেই মুহূর্তে এই ক্যালভিনের চোখ দিয়ে ঝরে অশ্রু, অর্থাৎ একেবারে অশ্রুর বদলে ঝরে রক্ত, বুঝতেই পারছেন। এবং অশ্রুর বদলে রক্ত ঝরা হাতে গোনা কয়েকজনের মধ্যে ক্যালভিন ইনম্যান একজন। 17 বছর বয়সে এই তরুণের বাড়ি যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নক্সভিলে। যখন তখন তার চোখ থেকে অশ্রুর মতো রক্তের ধারা নামে, মাঝে মধ্যে চোখের সঙ্গে নাক থেকেও রক্ত ঝরে। রক্ত ঝরার স্থায়িত্ব কখনো 1 ঘন্টাও ছাড়িয়ে যায় এবং ব্যাপারটি কখনো তিনি টের পান, কখনো টের পান না। যখন টের পান না তখন চারপাশের লোকজন খুব অবাক হয়ে, মানে চারপাশের লোকের দৃষ্টি বলে দেয় যে খুব একটা অস্বাভাবিক ঘটনা ঘটছে তার সাথে। এবং শুরুতে তার ডাক্তাররা ভেবেছিলেন যে এটা হয়তো জেনেটিক কোনো একটা ব্যাপার আছে বা শরীরে কোনো জায়গায় কোনো টিউমার থাকলে ধরনের রক্ত ঝরতে পারে। কিন্তু নানান রকমের পরীক্ষা নিরীক্ষা সবকিছু চালিয়েও এ ব্যাপারে তারা কোনোভাবে নিশ্চিত হতে পারেননি। তবে কারণ অনুসন্ধানের চেষ্টা এখনো চলছে এবং অনেকেই বলছেন যে ব্যাপারটা পুরোপুরি সেরকম, মানে কি বলবো, যে প্যারানর্মাল কোনো ঘটনা থেকে এই ঘটনা জন্ম নিতে পারে। আমরা জানি না কিভাবে, তবে আমরা আশা করবো যে এরকম ঘটনা যেন কারো জীবনে না ঘটে। সবার জীবনে, মানে কি বলবো, আনন্দের হোক আর কষ্টের হোক, অশ্রুই যেন থাকে, তার বদলে রক্ত না। এনিওয়েজ, আমাদের কাছে বেশ কিছু SMS আমরা দেখতে পাচ্ছি আছে। গালিব আমাদের SMS করে বলেছেন যে রাসেল ভাই, আপনার লাইফ কি প্রতি উইকে আপনার লাইফে এই ঘটনা ঘটে? ভূত এফএম যারা আসেন তাদেরও কি মানে একই পরিণতি, একই ঘটনা, মানে রেগুলারই কি তাদের জীবনে এরকম ধরনের ঘটনা ঘটে কিনা? আমি গালিবকে বলতে চাই যে গালিব দেখেন, আসলে রেগুলার যদি আমার লাইফে ঘটনা ঘটতো তাহলে গেস্টদের ডাকা লাগতো না। আর গেস্টদের লাইফে যদি রেগুলার ঘটনা ঘটতো তাহলে প্রতিবার নতুন করে নতুন গেস্টদের নিয়ে আসতে হতো না। একটা গেস্টের লাইফেই নানান রকমের ঘটনা ঘটতো এবং সেই ঘটনাগুলো আমরা শেয়ার করতাম। আচ্ছা, তারপর তিনি বলেছেন যে আচ্ছা কই আমাদের তো ঘটে না। ভাই, এটা কোন জায়গায় লেখা আছে যে আমার জীবনে যা ঘটবে আপনার জীবনে তা ঘটতেই হবে? এরকম তো কোনো নিয়ম নেই। সুতরাং আমার লাইফে যা ঘটে আপনার লাইফে তা ঘটনা, এটাই স্বাভাবিক। এই জন্য আমরা দুজন আলাদা মানুষ। পবন লিখেছেন যে আই লাভ ভূত এফএম মোর দ্যান মাই লাইফ। না ভাই, লাইফে থেকে বড় কিছু নাই। এবং তিনি বলেন সো প্লিজ ভাই আমাকে ভূত এফএম এর ভূত এফএম প্রত্যেকদিন শোনানোর জন্য তিনি অনুরোধ করেছেন। এটা একটু টাফ হয়ে যায় আমাদের জন্য, তার চাইতে বরং এরকম প্রত্যেক উইকেন্ডেই থাক, তাতে অনেক, মানে সবারই সুবিধা হবে। এনিওয়েজ, প্রতিদিনের মতো আমাদের আজকেও আমাদের স্টুডিওতে এসেছেন আমাদের কি বলবো যে নতুন দুজন গেস্ট। তাদের সাথে আমরা শুরুতেই পরিচিত হব। আমরা নাম জানি আগে। তোমার নামটা বলো। হ্যালো লিসনার্স, দিস ইজ সাইমন, ক্লাস 9-এ পড়ছি, ম্যারিস্টোন স্কুলে, উত্তরে থাকি। অলরাইট, এই জন্য আমি ওকে, মানে কি বলবো, তুমি করে বলছিলাম। সঙ্গে আরেকজন আছে। হ্যালো লিসেনার্স, দিস ইজ রাহাত, আমিও ক্লাস 9-এ পড়ছি, উত্তরার থেকে। ওকে, সো রিসেন্টলি কোন একটা ঘটনা ঘটেছিল তোমাদের দুজনের সাথে, রাইট? জি। ঘটনাটা কোথায় ঘটেছিল? ঘটনাটি অ্যাকচুয়ালি ঘটেছিল উত্তরাতে ঘটেছিল। তার আগে শুনি যে তোমরা কিভাবে ভূত এফএম এ আজকে আসছো। ফার্স্টে আমি আমার যে লাইফে যে রিয়েলিস্টিক ঘটনাটা আছে সেটা আমি ভূত এফএম এর কাছে ইমেইল করি। তারা সেটা পরে ইন্টারেস্টেড হয়ে তারপর আমাকে
কল দিয়ে এখানে আসার জন্য আর কি রিকোয়েস্ট করে, সো আমি ইমেলের মাধ্যমে আসি অ্যাকচুয়ালি। ওকে, আজকে নিশ্চয়ই বাসার সবাই জানে যে তুমি এখানে এসছো নাকি? রাইট, জানে। ওকে, যেমন আমাদের লাস্ট উইকে যে শোটা হয়েছিল উইদাউট নোটিস চলে এসেছিল, উইদাউট নোটিস চলে এসেছিল। সো বাট আমার বাসায় সবাই জানেন, আমার আব্বু আম্মু, আমার আপু ফারিয়া, আমার ফ্রেন্ডসরা শুনতেছে। ওকে, সো এখন যে ঘটনাটা একদম রিসেন্ট যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনায় আমরা চলে যাই সরাসরি। ওকে, তো আমি এখন যে ঘটনাটা বলবো সেটা উত্তরার ঘটনা, আমাদের বাসা নিয়েই। সো আমাদের বাসা ফার্স্ট ডেসক্রিপশনটা দিয়ে নেই। আমাদের বাসাটা অ্যাকচুয়ালি অ্যাপার্টমেন্ট, একটা এভরি ফ্লোরে প্রায় 4টা করে আপনার ইউনিট আছে। তো একটা ইউনিট থেকে পাশে অপোজিট ইউনিটের মানে সবকিছু বোঝা যায়, ঠিক আছে। সো ওকে, তো আমি আর আমার ফ্রেন্ড রাহাত ম্যাক্সিমাম টাইম মানে আমরা খুব ক্লোজ ফ্রেন্ড, একসাথে থাকি। সো আমরা একদিন মানে সবসময় আমাদের ফাইনাল এক্সাম শেষ হয়ে গেলে আমরা দুজন একসাথে বাসায় থাকার প্ল্যান করি, একসাথে ফান করি। এনিওয়েজ, ওকে, তো কোরবানি ঈদের 3-4 দিন আগে আমাদের ফাইনাল এক্সাম শেষ হয়, তো আমরা দুজন একসাথে থাকার প্ল্যান করি। তো কোরবানি ঈদের 3-4 দিন আগেই তো আমরা জাস্ট গরুরহাট থেকে ঘুরে আসে মানে 2টার দিকে বাসায় আসি। বাসায় আসার পরে দেখলাম যে সবাই ঘুমিয়ে গেছে। ওকে, দ্যাটস রাইট। তারপর আমরা ডিনার করে ঘুমোতে যাই। ঘুমোতে যাওয়ার পরে সেদিন রাতে কোনো কারণে আমার ঘুম আসছিল না। তো আমি আমাদের ড্রয়িং রুমে যাই পানি খেতে। তো পানি খেতে গিয়ে দেখলাম যে আমাদের যে অপোজিট ইউনিটটা আছে, অপোজিট ফ্ল্যাটের, ওখানে ড্রয়িং রুমে লাইট জ্বলছে। তো ঠিক আছে, লাইট জ্বলতেই পারে, কোনো ব্যাপার না। তো আমি যখন আমার রুমে আবার ব্যাক করছিলাম তখন আমার মনে পড়লো যে ওই যে রুমে আমি দেখছি যে লাইট জ্বলছে ওখানে লাইট জ্বলার কথা না, বিকজ ওখানে সবাই আজকে থেকে প্রায় 1 থেকে 2 সপ্তাহ আগে হজে চলে গেছে। ওকে, তো আমি ভাবলাম মনে হয় কেউ এসেছে বা এই টাইপের কিছু। তো আমি আমাদের সিকিউরিটিকে কল দিলাম। তো সে বললো না, এখানে কেউ আসে নেই, তো লাইট জ্বলার কথা না। ওকে, তো আমি আমার ফ্রেন্ড রাহাতকে ডেকে তুললাম। তারপর রাহাতকে ডেকে তোলার পরে আমরা প্ল্যান করলাম যে ওই বাসায় যাবো, যে অ্যাকচুয়ালি কেন লাইটটা জ্বলছে। ওকে, তো ওনারা যাওয়ার সময় আমার আম্মুর কাছে চাবি দিয়ে গিয়েছিল যে চাবি রাখেন, আমরা কেউ আসলে দিবেন। ওকে, ফাইন। তো আমরা চাবিটা নিয়ে আমাদের সিকিউরিটির সাথে একসাথে আর কি ওই বাসার মধ্যে এন্টার করি। তো আমরা গিয়ে যখন দেখলাম যে লাইট, যে রুমে লাইটটা জ্বলছিল, বাট সামহাউ ওই লাইটটা তখন অফ ছিল। তো আমরা তো মনে করলাম হয়তো চোর টোর কিছু এসেছে, তো আমরা একটু রুম মানে সবগুলো রুম একটু সার্চ করার চেষ্টা করলাম। তো তখন দেখলাম যে না, এভরিথিং ফাইন। তো আমরা আবার বাসায় ব্যাক করি, আমার অনেক রাত হয়ে গেছে, 3টা বেজে গেছে প্রায়, তো বাসায় ব্যাক করি। ওকে, বাসায় ব্যাক করার সময় দেখলাম যে একটা রুমে হালকা কিছু লাইট আসতেছে, মানে মনে হচ্ছে কিছু একটা লাইট বা কিছু একটা আছে। তো তখন আমার হাতের মধ্যে খুব মানে জিনিসটা খুব কিউরিয়াস হলো, আমরা যে একটু দেখে আসি জিনিসটা কি। তো আমি আর রাহাত ওখানে গেলাম, গিয়ে দেখলাম ওই রুমের যে কম্পিউটারটা ছিল ওইটা সুইচ অন। ওকে, তো যেটা টোটালি ইম্পসিবল, বিকজ লোডশেডিং এর কারণে ওইটা সম্ভব ছিল না। প্লাস আমি চেক করলাম যে কম্পিউটার ইউপিএস ছিল কিনা, বাট ওখানে কোনো ইউপিএস ছিল না। ওকে, ইউপিএস না থাকলে এটা খুবই খুবই অ্যাবসার্ড একটা ব্যাপার যে কম্পিউটার অন হবে কিভাবে। হ্যাঁ, রাইট, বিকজ এর আগে অনেকবার লোডশেডিং হয়েছে, এটা আমি নিজেও জানি। তো এখানে অন থাকাটা টোটালি ইম্পসিবল। ওকে, তো ওকে আমরা এটা তখন ওভাবে নেই না যে ভূত পেট কিছু বা না, এটা না, আগে চোরের ভয়টা নিশ্চয়ই মাথায় এসেছে, কি ব্যাপার কম্পিউটার অন, চোরটার কম্পিউটার অন করা। যাই হোক, তো আমরা কম্পিউটার সুইচ অফ করে দিলাম, যে শুধু শুধু চালানোর দরকার নেই, আমরা অফ করে দিয়ে জাস্ট সেদিন রাতে বাসায় ব্যাক করলাম। মানে সেদিন রাতে আমাদের ঘটনাটা এখানে আমরা ঘুমিয়ে গেলাম। তো কি, তো নেক্সট ডেতে আমরা কয়টা বাজে, রাতের দিকে আমরা ঘুরে ফিরে আসে, সেদিন আমরা একসাথেই ছিলাম। রাত 12টার পরে আমাদের আর কি 2 ফ্রেন্ডের মধ্যে, আজকে ফার্স্ট টাইম রেডিওতে বলতেছি, আমাদের একটা মানে বদ অভ্যাস আছে ফান করার, যে আমরা 12টার দিকে অনেকের বাসায় কি ফোন করে ডিস্টার্ব করি, জাস্ট মানে মানে মজা আর কিছু না, মানে ফান করে ঘুম থেকে উঠিয়ে জাস্ট কেটে দিই, আর নাথিং এলস। তারপর একদিন আমরা ঘুমাচ্ছিলেন, হ্যাঁ, তো পানি খেয়ে শুয়ে পড়েন, এরকম টাইপের কিছু একটা আর কি, ঠিক আছে। তো বললাম আর কি, জানি বাসায় গেলে প্রবলেম হবে, এক ব্যাপার না। তো আমরা সেদিন কোনো কারণে ওই বাসায় ফোন দিই, মানে যে বাসাটির আগের দিন আমরা গিয়েছিলাম, ঠিক আছে। তো ওই বাসায় আমরা কল দিই, ফার্স্ট টাইম কেউ রিসিভ করে না, সেকেন্ড টাইম আবার কল দিই, সেকেন্ড টাইম কল দেওয়ার পরে দেখি কেউ রিসিভ করছে।
ওই বাসাটাতে যে বাসাটাতে যে কেউ বাসাটা নাই আমরা এবং- গিয়েছিলাম, হ্যাঁ। যে লাস্ট ডে যেটা লাইট অন দেখেছিলাম, Right. কম্পিউটার সুইচ অফ করে আসলাম, তো ওই বাসে দেখি ফোন রিসিভ করলো। তা আমিও কথা বলতেছি না, যে কথা বললে বুঝে ফেলবে যে আমি হুম, রিসিভ করছে, আমি কেটে দিই। কিন্তু তখন আমার মাথায় এটা নেই যে ওই বাসায় কেউ নাই, হুম, ঠিক আছে। তো আমি ওই লাইন কেটে দিয়েছি, কিন্তু তখনই আমার ফ্রেন্ড রাহাত বলে, দোস্ত ওই বাসায় না কেউ নাই, আমরা না কালকে দেখে আসলাম ওই বাসা পুরো খালি, ফোন রিসিভ করলো কে? হুম, ও আমাকে আবার বলে যদি আবার ফোন দে। তো আমি সাথে সাথে আবার কল দিই, কল দেওয়ার পরে থার্ড টাইম আবার কেউ একজন রিসিভ করে কলটা। ওকে। তো জিনিসটা আমার কাছে খুবই উইয়ার্ড লাগলো। তো কল তো রিসিভ করার কথা না। তো এবার আমরা একটু হালকা ভয় পেলাম। তারপর রাহাত বললো যে না দোস্ত চল, আমাদেরকে দেখতে হবে ওখানে আসলে কাহিনীটা কি, কেন এরকম হচ্ছে, মানে ফোন রিসিভ করলো কেন, অন্য কেউ চোরও তো আসতে পারে। But ঠিক আছে, আমরা একটু গিয়ে দেখে আসি। তো আম্মুর কাছে কোনোভাবে, মানে আম্মু জানে না, বাট চাবিটা কোনোভাবে ম্যানেজ করলাম। ম্যানেজ করে আমরা আর কি ওই বাসায় গেলাম, খুলে গেলাম, জাস্ট কিছু না, জাস্ট ড্রয়িং রুমের লাইটটা অন করলাম, আর কিছু না। ওকে, তো রুম টুম দেখছিলাম। তো আমরা যেটা দেখলাম যে লাস্ট ডে তে আমরা যে রুমে দেখেছিলাম যে লাইট একটু লাইট দেখা যাচ্ছিল, সেম ওই রুমে আবার একই রকম লাইট দেখতে পাচ্ছি একটু। তো আমরা আবার গেলাম, গিয়ে যেটা দেখতে পেলাম যে লাস্ট ডে তে আমরা যেখানে একটা মানে পিসিটা সুইচ অফ করে এসেছিলাম, সামহাউ ওয়ান্স এগেইন দ্যাট ইজ সুইচড অন। আচ্ছা, যেটা কোনোভাবেই পসিবল না যে আমরা সুইচ অফ করে এসেছিলাম, আমরা দেখে এসেছিলাম যে কম্পিউটার টোটালি সুইচ অফ, এন্ড এটা আবার সুইচ অন। তো আমরা এটা নিয়ে খুবই মানে একটু টেন্সড হয়ে গেলাম যে এটা কিভাবে পসিবল, সুইচ অন তো হওয়ার কথা না। আর যাক, আমরা এটা দেখলাম, কিন্তু এর মধ্যে আমরা রুম থেকে একটু ওই রুম থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে যেটা দেখলাম, আসতেছি তো একটা খুব উইয়ার্ড টাইপের একটা নয়েজ মানে শুনলাম, মানে বুঝতে পারবো না কিরকম একটা নয়েজ, মানে একরকম একটা নয়েজ শুনলাম, কিন্তু মানে বলতে পারছি না কিরকম একটা নয়েজ, বুঝতেছি না। একটা মাইক্রোফোন আমরা নিই তাহলে মনে হয় সুবিধা হবে। হ্যাঁ, মানে কি ধরনের নয়েজটা কি ধরনের ছিল? মানে নয়েজটা ছিল এরকম, মনে হয় আপনাকে আমি বলি যে কখনো যদি কেউ মানে জিকির করলে যেমন একটা নয়েজ হয় না, মানে একটা মানে কেউ জিকির গুনগুন টাইপের একটা শব্দ, গুনগুন টাইপের একটা Okay. নয়েজ আসতেছিল, মানে ওই রুমটা থেকে। ওই রুমটা একবারে মানে ড্রয়িং এটা কি মানে দুজনে কি একই জিনিস তোমরা শুনেছো? হ্যাঁ, আমরা দুইজন একই। আমি আর আমার ফ্রেন্ড রাহাত দুইজনে একই জিনিস এক্সপিরিয়েন্স করি। বাট তো আমরা এখানে শব্দ কিসের, শব্দ তো আসার কথা না। ওকে, তো আমরা ওই রুমটাতে যাই, ঠিক আছে। তো যাওয়ার পরে আমরা যেটা মানে আমরা দেখতে পাই যে কেউ একজন ওই রুমে বসে আছে। তোমরা নিজে দেখেছো? একদম নিজের চোখে আমরা দেখেছো? মানে একদম নিজের লাইটটা চোখে। মানে পুরো অন্ধকার, ওকে, রুমটা পুরো অন্ধকার, কিন্তু আমরা মনে হলো যে কেউ একজন বসে আছে, মানে উইথ হোয়াইট পাঞ্জাবি। আচ্ছা, এটা কোন সময় দেখেছো? তখন কয়টা বাজে? তখন 3টার উপরে বাজে। তখন রাত 3টার উপরে বাজে। হ্যাঁ, তোমাদের একদম মানে নেক্সট ডোর যেটা, না? রাইট। আচ্ছা, আমাদের মানে আমরা এইটা থেকে আমাদের সামনের ইউনিটটাই আর কি, Okay. অপোজিট ইউনিট। সো মানে তুমি যা দেখেছো, রাহাত তুমিও কি তাই দেখেছো? জি ভাই, আমি তাই দেখি। মানে দুজন সেম জিনিস, এবং যে পুরো জানলার দিকে মুখ ছিল, জানার দিকে মুখ ছিল। জানলা দিয়ে মুখ ছিল। আমরা কি ফার্স্টে তখন রাহাত করে কি তার মোবাইলের লাইট দিয়ে ওই লোকের মুখে মারে। মুখে মারার পরে লোকটা আমাদেরকে কিছু একটা বলার চেষ্টা করছিল। আচ্ছা, মুখটা কেমন ছিল? মুখটা একদম নর্মাল মানুষের মতোই ছিল, আচ্ছা, ঠিক আছে। মানে খুব সুন্দর মুখ, হোয়াইট পাঞ্জাবি, হোয়াইট দাড়ি, এভরিথিং ফাইন। তো সে আমাদেরকে কিছু একটা বলার ট্রাই করে। সে আমাদেরকে এরকম কিছু একটা বলে, আমরা যেটা গেস করলাম যে এরকম কিছু একটা বলছে, আমাদের মানে কানে ধরা পড়ছে যে এই টাইপের কিছু বলছে, যে এত রাতে তোরা এখানে কি চাস, এই টাইপের কিছু একটা বলে। তো নর্মালি একজন হিউম্যান যদি এই টাইপের কিছু একটা দেখে যে মানে দরজা মানে বাইরে থেকে অফ কিন্তু ভিতরে গিয়ে একজন বসে আছে, মানে সিম্পলি একজন ভয় পাবি। সো আমরা এটা দেখেই জাস্ট কোনো কথা না বলে দৌড় দিয়ে আমাদের বাসায় ব্যাক করি। ব্যাক করে আমাদের আব্বু আম্মু আপু মানে যারা আছে বাসায় সবাইকে আর কি ডেকে তুলি। ডেকে তুললে আমরা তাদেরকে ওই রুমে নিয়ে যাই যে দেখো ওই রুমে কেউ একজন আছে। কিন্তু ওই রুমে গিয়ে দেখি ওই রুমে কেউ নাই। আচ্ছা, কেউ নাই, লাইট অন করলাম, সব ঠিক আছে, এভরিথিং ফাইন, ওকে। এন্ড রাহাত তো এই আমার সাথে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করেছিল। তো আমাকে এই জিনিস সবাইকে ডেকে এনেছেন, বাসার সবাই বলে কি আইমান তুমি এগুলা মানে কিছুই তো নাই, তুমি এমনি রাতে ভয় পাচ্ছ, তো ঘুমিয়ে যাও। কিন্তু সেদিন রাতে আমরা দুজন একটু ঘুমাতে পারলাম না। আচ্ছা, আমাদের খালি মনে হচ্ছিল যে আমাদের দুজন বাদেও
এই রুমে কারো একজনের এক্সিস্টেন্স আছে। কিভাবে সেটা বোঝা যাচ্ছিল বা কি? মানে কি মনে করেন থাকে? আমরা শুয়ে আছি দুজন, হুম। কিন্তু মনে হচ্ছে যে আশেপাশ দিয়ে কেউ হাঁটছে, বা এরকম কোনো আমরা শব্দও পাইছি একবার হুম। দরজায়। মনে করেন যে আমাদের মধ্যে তখন ওইটা ঢুকে আছে, একটু ভয় মানে কাজ হয়তো এটা করছে। ভয়ের জন্য হচ্ছে, আমি কিন্তু খালি মনে করছি যে ভয়ের জন্য কাজ করছে, কিন্তু খালি মনে কিন্তু হচ্ছে এরকম কি হয়েছিল যে রুমে ফিরে আসার পরে মানে যে শব্দ তুমি শুনছো সেই শব্দ রাহাত শুনছে, বা রাহাত যে শব্দ শুনছে তুমি সেই শব্দ শুনছো, এরকম কোনো ব্যাপার ছিল কি? একবার ছিল যেটা হচ্ছে কি আমি একটা রুমে নক শুনতে পেয়েছিলাম, তো ওকে বলছে, ও বললো আমি কিছু আগে নক শুনছি, মনে হয় মানে অন্য কিছু হবে বা তোর আম্মু নামও আসছে, এটা কোনো ব্যাপার না, আমরা জাস্ট এটা বলেছিলাম, তো যাক এটা ব্যাপার না। কিন্তু সেদিন রাতে আমরা টোটালি ঘুমাতে পারি না, সারা রাত মানে কোনোভাবে কাটিয়ে দিই, কিন্তু খুবই ভয় লাগছিল যে এখানে কেউ আছে বা আশেপাশে এরকম। মনে করেন যে আমরা বাথরুমে গিয়েছি, কিন্তু মনে হচ্ছে যে কিছু একটা হচ্ছে, মানে খুবই মানে ভয় লাগছিল সেদিন রাতে। ইভেন আচ্ছা, ওই রুমে তোমরা যে গিয়েছিল তোমরা কোনো ধরনের কোনো মানে টেম্পারেচার কেমন ছিল, বা টেম্পারেচারে কোনো চেঞ্জেস ছিল কিনা, বা কোনো গন্ধ বা এরকম কোনো কোনো কিছু পেয়েছিল তোমরা ওখানে? অ্যাকচুয়ালি আমরা নর্মাল টেম্পারেচার ছিল যা তোমাদের বাসায় ছিল? আমরা যেটা দেখলাম যে ওই রুমে যাওয়ার পরে আমরা প্রচন্ড ভাবে মানে ঘেমে যেতে শুরু করেছিলাম, গরম লাগছিল, মানে আমরা মানে ভয় এতই হয়েছিলাম। সেটা ভয় হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তো এটা দেখছিলাম তো ওকে, তো সেদিন রাতে আমরা কোনোভাবে প্যাস করি বাট ঘুমিয়ে যাই, ঠিক আছে। তারপর সকালে উঠি, কিন্তু সকাল ওঠার পরেও আমি খালি স্বপ্নেও মনে হয় ওই লোকটাকেই দেখছিলাম। ওই লোকটা কি তোমাদের মানে চেহারার সাথে মেলে, পরিচিত কেউ? মানে হ্যাঁ, আমার খালি মনে হচ্ছিল যে এর আগে আমি কোথাও না কোথাও তাকে একবার হলেও দেখেছি, সেটা যেখানেই হোক, বাট আমি তাকে দেখেছি। তোমার কি মনে হচ্ছে রাহাত সে একই ব্যাপার যে তুমিও দেখেছো কখনো? না, আমার সেটা মনে হয়। তোমার সেটা মনে হয়? কারণ হচ্ছে সে তো আমার বাসায় থাকে না, আমি আর কি। তোমরা তো নিজেরা দেখার পরে এই জিনিসটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছো যে এই আলোচনাটার কারণে মানে আমি এরকম দেখলাম, তুমি কেমন দেখলাম, মানে দুজন যে জিনিস দেখেছো বা দুজনের চেহারা, একজন যে চেহারা দেখেছো আরেকজন কি সেম চেহারাই দেখেছো? জি ভাই, আমরা সেম জিনিস। মানে আমরা মানে ওই লোকটাকে ডিসক্রাইব করতে যাচ্ছিলাম যে তুই হোয়াইট পাঞ্জাবি পরে দেখেছিস, ও বলে হ্যাঁ, মানে আমিও তো এরকম দেখলাম, তো এই অবস্থা। তো আমরা এখন রাত খেলে বলছি যাক আমরা মানে ভুল দেখেছি। এটা কি জীবনে তোমাদের প্রথম দেখা নাকি এছাড়াও? না ভাই, এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স। আচ্ছা, মানে আমার দেখা ফার্স্ট এক্সপিরিয়েন্স। তোমার কি এরকম ফার্স্ট এক্সপিরিয়েন্স না? তোমার এই ধরনের ঘটনার সাথে আগে পরিচয় আছে? ঘটনার সাথে আরো মেবি ওর জন্য এরকম হতে পারে। তোমার জন্য এরকম হতে পারে। তুমি এরকম ঘটনা কবে দেখেছো, মানে এর আগে? এর আগে ক্লাস 2 তে থাকতে একবার। এখনো মনে আছে? হ্যাঁ। আর রিসেন্টলি এই ঘটনাটার আগে আরেকটা ঘটনা ঘটছিল, সেটা আমাদের স্কুলের লাস্ট ডেতে। এই ঘটনাটা ওকে, আমি ওই স্টোরিটা এন্ড করি, মানে আমার শিওর শেষ হয়নি। আচ্ছা, তো আমরা সেদিন আর কি রাতে জাস্ট যেভাবে যে হোক ঘুমিয়ে যাই, কিন্তু সকালে আমি আবার ঘুম থেকে উঠি। ওঠার পর আমার তখনও মনে হচ্ছিল যে আমি ওই লোকটাকে আগে কোথাও দেখেছি, যেভাবেই হোক ওর চেহারাটা মিলছিল। কারণ হচ্ছে রাহাতে যে বললাম যে ওর মোবাইলের লাইট দিয়ে মুখে ধরেছিল, আমি স্পষ্ট মনে আছে আমি কাউকে দেখেছি, কিন্তু যাওয়ার পর কাউকে দেখলাম তো মনে হয় যাক মনে হয় কিছু হয়েছে বা ভুল দেখেছি, কিন্তু মনে হলে কেউ একটা কথা বলেছে, যাক ফাইন। কিন্তু আমার তখনই মনে পড়লো যে এই লোকের চেহারার সাথে সেম, মানে যাকে আমরা দেখেছি সে আরো 1 বছর আগে সেই বাসার সেই রুমেই ঘুমের মধ্যে মারা যায়। ও মাই গড, এটা তো সবচেয়ে বেশি মানে টুইস্টটা তো এই জায়গায়, তোমার যে এক্সপেরিয়েন্স সেটা সবচেয়ে বড়। আমি ওখানে মানে এই বাসায় 5 বছর ধরে আছি, তো ওই লোকটাকে আমি অনেক আগে ধরে দেখতাম, অনেক লাইক করতাম, মানে সবসময় নামাজ পড়তে যেত, মানে ভালো লোক ছিল। তাই মারা যাওয়ার পরে আমি তাকে যেরকম দেখেছিলাম, একটা হোয়াইট পাঞ্জাবি পরা, হোয়াইট দাড়ি, খুব মানে খুব সুন্দর একটা ফেস ছিল, সেম ওরকম দেখতে পাই, যেটা আমার সকালে উঠে মনে পড়ে। আচ্ছা, মনে পড়ে, আমি এটা কাউকে বলি না, খালি আমার ফ্রেন্ড রাহাতের সাথে এক্সপিরিয়েন্স করি, মানে শেয়ার করি জিনিসটা যে এই ব্যাপার। রাহাত বলে না দোস্ত আইমান, এগুলা দরকার নেই কাউকে বলার, তুই ভুলে যা জিনিসগুলো। ওকে, কিন্তু স্টিল আমরা এগুলো ভুলতে পারি না। না, এটা ভোলার মতো, মানে আমার এখনো জিনিসটা মনে পড়ে, প্লাস মাঝে মাঝে স্বপ্নের মধ্যে ওই লোকটাকে আমি একটা জিনিস করার মধ্যে দেখি। আচ্ছা, মানে এখনো সেই স্বপ্নগুলো আসে তোমার কাছে? মানে আমি বিভিন্ন ভাবে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে পারি। ওই বাসার সামনে দিয়ে যখন যাই, মানে আমার তো ওখানে প্রতিদিনই ওটা সামনে দিয়ে যেতে হয়, তো এখন আমার প্রতিদিনই মনে পড়ে এই রুমটা আমার রুমের সাথেই, এই রুমটা আমি এরকম একটা দেখেছি বা এই টাইপের। এবং ওই রুমটা সবসময় খালি থাকে, কেউ ওই রুমে থাকে না। ওকে, সো জীবনে এরকম কিছু ঘটনা থেকেই যায় মানুষের। তবে এরকম যে আল্লাহর রহমতে তোমার যে কোনো সমস্যা হয়নি বা তুমি ভালো আছো, এটাই সবচেয়ে বড় কথা। ও এখনো রাতে অনেক ভয় পায়, স্বপ্ন দেখে বিভিন্ন একটা স্বপ্ন দেখি, যার কারণে প্রতিদিন প্রায় আমার আম্মু এটা যে নোটিস করতেছে যে তুমি ক্লাব দিয়ে উঠো রাতে বেলা, এই টাইপের।
ওকে, এই স্বপ্নটা ওই ভদ্রলোককে দিয়েই? মানে স্বপ্নটা খুবই উইয়ার্ড, মানে আমার নিজেরও স্বপ্নটা মাঝে মাঝে হাসি আসে স্বপ্নটার কারণে। তাহলে থাক, আমরা ফানি কোনো কিছু নিয়ে আলোচনা এখন নাই করি। আচ্ছা রাহাত, তোমার জীবনে তুমি বলছিলে এরকম ঘটনা আছে, সেই ঘটনার ছোট্ট কোনো একটা অংশ যদি আমাদের জানাতে, যে তুমি কি দেখেছো? আমি বলতেছি, সেটি ছিল আমাদের স্কুলের লাস্ট ক্লাস আর কি, ক্লাস পার্টি ছিল আমাদের। ক্লাস পার্টির দিন আমরা সবাই মজা টজা করলাম, ছবি তুললাম, সবাই চলে গেছে ক্লাসে। সবকিছু অ্যারেঞ্জমেন্ট আমি আর আমার ফ্রেন্ড আইমান, আমরা দুইজনে করছিলাম। এখন তারপর কিছু খাবার দাবার এগুলা কিছু বাকি ছিল। এখন আইমান চলে গেছে আমার আগে, আমি একা, পুরা ক্লাসে শুধু আমি একা, আর কেউ নাই, বিল্ডিং ও প্রায় কেউ নাই, সবাই চলে গেছে। এখন আইমানের সোয়েটারটা আবার থয়ে গেছে, দেখলাম নিচে পড়া, আমি চিন্তা করছি এটা উঠে নিয়ে চলে যাবো। আমি তখন আবার ওই ছবিগুলো দেখতেছিলাম ক্যামেরায়। তখন কিছুক্ষণ পর দেখি আইমান ঠিক ওই যে ড্রেসটা পরা ছিল সেই ড্রেসটা পরেই আসলো, স্কুল ড্রেস আর কি, এসে সোয়েটারটা নিয়ে চলে গেল। আমি জিজ্ঞেস করলাম, কি রে দোস্ত কথা বলবি না? ও দেখি আমার কথা না শুনে সোজা হাঁটা ধরলো। আমি ভাবলাম হয়তো কোনো সমস্যা, হয়তো বিজি বা। তখন দেখলাম পাশে আমাদের আরো কয়েকটা প্যাকেট বাকি ছিল, আমি ভাবলাম ও আছে, ওকে দিয়ে দিই। তো ও এখনো গেছে প্রায় 5 মিনিটের মতো হয়েছে। আমি ওকে ফোন দিলাম, কি দোস্ত তোর সোয়েটারটা তো নিয়ে গেলি, এই যে আরো কিছু বিরিয়ানির প্যাকেট ছিল নিয়ে যা। তারপর কিছুক্ষণ পর আমি চিন্তা করলাম যে ওর সোয়েটারটা তো দেওয়া হয় না, সোয়েটারটা দিতে হবে। ওকে ফোন দিলাম আবার, আবার ফোন দিছি, ও ফোন রিসিভ করলো, বললো যে দোস্ত সোয়েটারটা নিয়ে যাবে না? বললো দোস্ত সোয়েটারটা তো আমি নিয়ে আসছি। তখন বললো, তখন আমি ভয় পেয়ে গেছি। সোয়েটার নিয়ে আসছি? হ্যাঁ, মানে 5 মিনিটে আমার বাসায় পৌঁছানো পসিবল ছিল না স্কুল থেকে। আচ্ছা, তো ও আমাকে ফোন করছে, বলে তুই বিরিয়ানি প্যাকেট, আমি সোয়েটার তো নিয়ে আসছি, আমি আবার কি জন্য যাবো? বলে না 5 মিনিট আগে আসছি। আমি বলি না, আমি তো ফান করতেছি না, আমি তো অনেক আগে আসছি বাসায়। ও আসলে অনেক আগে বাসায় চলে গেছে। মানে আমরা 3 জন ফ্রেন্ড, মাঝখানে যে লোকটাকে আমি দেখছি, তাহলে সে কে? মানে সে সোয়েটার নিয়ে গেছে এবং আসলে সোয়েটার তুমি ফেলে আসোনি? হ্যাঁ, আসলে না, আমি সোয়েটার আমি জাস্ট খুলে রেখেছিলাম। মানে আমি, আরমান আর রাহাত, আমরা 3 ফ্যামিলি অ্যারেঞ্জমেন্টের পরে আমি আর আরমান 2 জন চলে আসি বাসায়, ব্যাক করি। তারপরে মনে করেন ও আমাকে তারপর ফোন দেয়, বলে 5 মিনিট আগে বলে এসেছিলেন, কিন্তু আমি 5 মিনিট আগে ওখানে ছিলামই না। কিন্তু ও বলে ও দেখেছে উইথ সোয়েটার, আমি সোয়েটার নিতে এসেছিলাম। ওকে, এনিওয়েজ আমাদের মনে হয় যে, আচ্ছা তোমার কি রাহাত আর কোনো ঘটনা বা এরকম কোনো কিছু আছে? তাহলে আমরা বলি, যারা আমাদের SMS করছেন তাদেরকে বলি যে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে 9840 নাম্বার। আমাদের SMS করেছেন হাবিব, গোলাপ, প্রিন্স, ডার্কনেস। আমাদের SMS করেছেন অন্তু, রিয়া, রিফাত, আসিফ, N অনি, সিমুল, সুমেল জেরি। এছাড়া আমাদের SMS করেছেন জহির, তারপরে ফাহিম, সোহাগ, রিকো সহ আরো অনেকে। আর যারা আমাদের সাথে জয়েন করতে চান লাইভ, যেরকম আজকে আমাদের সাথে রাহাত আছে, আমাদের সাথে আমাদের যে আইমান আছেন, সেরকম ভাবে আপনারাও ইচ্ছা করলে আমাদের সাথে লাইভ এসে আপনাদের এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারেন। সেই জন্য যেটা করতে হবে, ভূত FM BHOT ভূত FM @radiofurti.fm, এখানে আপনারা ইমেল করতে পারেন এবং ইমেলের সাথে অবশ্যই আপনাদের নাম, ঠিকানা এবং ফোন নাম্বার জানিয়ে দিতে হবে এবং জানিয়ে দিবেন যে আপনারা আসতে আগ্রহী কিনা। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদেরকে ইদানিং রেকর্ড করে দিচ্ছেন বিভিন্ন অডিও ফাইল, যারা ঢাকার বাইরে আছেন এবং খুবই চেষ্টা, মানে যাদের খুবই আগ্রহ যে আমাদের সাথে লাইভ তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, তাদের সম্ভব হয় না অনেক সময় ঢাকায় আসা, যার জন্য তারা যেটা করছেন সেটা হচ্ছে যে খুবই আমাদের জন্য, আমরা খুব লাভবান হচ্ছি যে আপনাদের কণ্ঠস্বর আমরা উপহার দিতে পারছি এবং আপনারা রেকর্ড করে পাঠাচ্ছেন আমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য, অ্যান্ড স্টে টিউন, কারণ আমরা আজকে অনেকগুলো গেস্ট রয়েছেন, আবারও অনেকগুলো গেস্ট রয়েছেন এবং এখনো পর্যন্ত তো রাহাত আমাদেরকে মনে হয় ছোট্ট করে, রাহাতের একটা ঘটনা আছে, সেটা হচ্ছে তাদের বাসায় একটা ঝামেলা হয়েছিল, তাই না? সেই ঝামেলাটা নিয়ে একটু আমরা শুনবো হালকা একদম। ওকে, আমি ঘটনাটা ছোট করে বলতেছি। আমি যখন ক্লাস 1-2 পড়ি তখনকার ঘটনা, আমার মনে আছে এখনো, ভুলার মতো না ঘটনাটা।
আমাদের বাসায় 3টা ভাগে ভাগ করা, তো মাঝখানের ভাগটা বাকি 2টা ভাগ আর কি ভাড়া দেওয়া। এখন নতুন একটা ভাড়াটিয়া আসছিল ফ্যামিলি বাসা, তো এখন ওনার হাজবেন্ড ছিল না, উনি আর ওনার ছোট মেয়ে ছিল। এখন সেটা অনেক আগের কথা। উনি একদিন আমাদের বাসায় টিভি দেখতেছিল, টিভি দেখতে দেখতে ওনার চোখ মুখ প্রায় পুরো লাল, আচ্ছা, শরীরের অবস্থা পুরো খারাপ। ওকে, এখন সে আস্তে আস্তে করলো কি, একাই কাউকে কিছু না বলে ঘরে চলে গেল। ওকে, আমার বাবা আবার এইসব জিনিস কিছু বুঝতে পারেন হালকা পাতলা। আচ্ছা, উনি বুঝতে পারে ওনার রুমে গেল, গিয়ে দেখে এই অবস্থা। তো আমিও বাবার পিছে পিছে গেলাম, আম্মুও গেল, দেখলাম। আমরা ফার্স্টে বুঝতে পারিনি, ওকে, অতটা বুঝতে পারিনি, হালকা ধারণা ছিল আমাদের। এখন 2-1 দিন এরকম হলো, 3 দিনের মাথায় জিনিসটা খুব সিরিয়াস আকার ধারণ করলো। ওকে, সিরিয়াস আকার ধারণ করলো। ঘটনাটা ছিল এমন যে ওনার দাঁত মুখ পুরা লাগে যেতেছে এবং অসম্ভব ভাবে শরীর ঝাড়া দিতেছে। আচ্ছা, আচ্ছা, অসম্ভব শক্তি ছিল, অস্বাভাবিক আচরণ করছে। এবং শক্তি যে ছিল এটা কি করে বুঝলা তুমি? এটা আমি বলতেছি এখনই। আমার বাবা ওনাকে ধরেছিল পুরো 2 হাত শক্ত করে, এবং তার ছোট যে মেয়েটা সে পাশে বসে কাঁদতেছিল। এখন আমাদের বাসায় এক ভাড়াটি আসলো, কি এসে তার কানে আঙ্গুলে জোরে একটা জাতা দিল। জাতা যাওয়াতে তিনি এমন ভাবে উঠলো, পাশে যে 4-5 জন ছিল সবাই পড়ে গেছে, এবং উঠে পুরা খাট, যে কাঠের খাটটা ছিল পুরাটা এক হাতে উঠে ফেলেছে। আচ্ছা, অসম্ভব রকম শক্তি, এবং কেউ থামাইতে পারে। এটা তোমাদের সবার সামনে ঘটেছে ব্যাপারটা? ওখানে প্রায় 12-15 জন এরকম ছিলাম, সবার সামনে ঘটনাটা ঘটছে। তারপর ওই যে লোকটা করছিল এরকম, সে অনেক ভয় পেয়েছিল এবং এক ধরে গেটের বাইরে চলে গেছে, বাসার থেকে বাইরে হয়ে গেছে। আব্বু আবার উঠলো, উঠে ওনাকে থামাইলো অনেক কষ্টে। আব্বুর কথা একটু শুনতো আবার। আচ্ছা, অনেক কষ্টে থামাইছে। থামানোর পর আম্মু বলতেছিল কি করা যায়, কিভাবে থামানো যায়। তখন আমি আবার ভয় পাই ওই রুম থেকে বাইরে হয়ে আসি আম্মুর সাথে। আচ্ছা, বাইরে এসে আম্মু আরো কয়েকটা মহিলার সাথে আলাপ করতেছিল যে মরিচ পুরা দিয়ে নাকে দিলে এই জিনিসটা নাকি চলে যায়। এখন এই কথা শুনে এই যেসব জিনিস ডিসকাস করতেছিল অন্য মহিলাদের সাথে, খুব আস্তে আস্তে কথাগুলো বলতেছিল। উনি ভিতরের রুম থেকে সেই জিনিসগুলো এত জোরে বলতেছিল, আম্মুও ভয় পেয়ে গেছিল। কি বলছিল? সে আম্মু যে কথাগুলো বলতেছিল সেগুলো সে রিপিট করতেছিল। তার কান পর্যন্ত সেটা যাওয়ার কোনো কারণ নেই? কোনো কারণ নাই। আচ্ছা, কিন্তু সে ওইখানে বসে বুঝতে পারছে যে বাইরে কি আলোচনা হচ্ছে। বলতেছিল যে উনি এই কথা বলতেছে, সে যাতে না বলে, এগুলা কিছু যাতে না বলে সাবধান করে দিতেছে। আচ্ছা, তারপরে আব্বু অনেক কষ্ট করে ওনাকে থামাইছে, বললো কি করলে তুমি যাবা, কি করলে এখান থেকে চলে যাবা। বললো আমি যেখান থেকে আসছি আমাকে সেখানে যদি পাঠায় দেয় তবে আমি যাব। আচ্ছা, তারপরে এরকম অনেকদিন গেল, যাওয়ার পর এখন তার সহ্য করতে পারতেছি না, বাসার এরকম তো পরিস্থিতি থাকা সম্ভব না। তখন আব্বু করলো কি, ওনাকে লঞ্চে উঠাই দিয়ে আসলো, ওনার বাসা বরিশাল, ওনাকে বরিশাল পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, সে কি বরিশালে যেতে চেয়েছিল? হ্যাঁ, সে বরিশালে যেতে চেয়েছিল। ওকে, আর নিশ্চয়ই তোমার মানে গল্পটা খুব বেশ ভয়ঙ্কর আছে এবং এতগুলো মানুষ একসঙ্গে দেখেছে, এবং তোমার বাবার নিশ্চয়ই এ ধরনের অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। 8-10টার মতো অভিজ্ঞতা আছে। সেটা আমরা কি আজকে শুনবো কিছু? আজকে থাক, ফাইন। ওকে, তাহলে আমরা ব্রেকে চলে যাই। এন্ড থ্যাঙ্কস ফর কামিং, যে তোমাদের অনেক কষ্ট করে এসছো এত রাত্রে, এবং থ্যাঙ্কস যে বাসায় জানিয়ে এসছো। থ্যাংক ইউ ভাই আমাদেরকে কল করার জন্য। এন্ড আমার আব্বু, আম্মু, আপু ফারিয়া, সুমি আন্টি, সবাইকে থ্যাঙ্কস আমাকে আসতে দেওয়ার জন্য। থ্যাঙ্কস টু অল মাই ফ্রেন্ডস। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। এবং আমাদের সাথে মানে কি বলবো, আজকে এসে আসলে সত্যি অনেক ভালো ভালো কিছু এক্সপেরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি, এবং বেশি বেশি করে পড়াশোনা করতে হবে। থ্যাংক ইউ ভাই, এন্ড সবাই একটু দোয়া করবে, বিকজ কালকে আমাদের ফাইনাল এক্সামের রেজাল্ট, এবং রেজাল্টের আগে একটু বেশি মজাই হলো। সেটা হচ্ছে যে আশা করবো যে খুবই ভালো একটা রেজাল্ট করো তোমরা। বেশি বেশি করে পড়াশোনা করতে হবে, পড়াশোনাটা সবার আগে, তারপর সবকিছুতে। ওকে, ইউ আর মোস্ট ওয়েলকাম। ঘড়িতে সময় 12:27 আর দেখতে পাচ্ছি যে আমাদের SMS করে যাচ্ছেন, মানে একের পর এক আমরা SMS পেয়ে যাচ্ছি। আপনি যদি SMS করতে চান তাহলে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিবেন 9840 নাম্বারে। ইফতেখার আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন অভি খুলনা থেকে, এবং তিনি বলছেন যে ফেয়ার ইজ গুড গেটিং ক্লোজ। ওকে, চাঁদ লিখেছেন হাই, আই লাভ ভূত FM ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবং আমাদেরকে লিখেছেন জিনের বাচ্চা আমাদের SMS করেছেন। আমাদের SMS করেছেন মাজিদ, আমাদের SMS করেছেন নীল, আমাদের SMS করেছেন শুভেন্দু, আমাদের SMS করেছেন কি
কিট ভাইয়া, শোভন, ফয়সাল, আশরাফি সহ ভূত ভাই আমাদের SMS করেছেন। আচ্ছা, ভূত আমাদের SMS করেছেন এবং আনলাকি তুহিন আমাদের SMS করেছেন। সো মানে স্টে টিউন টু রেডিও ফুর্তি, আমরা ফিরে আসবো এবং আমাদের নতুন নতুন আরো অসংখ্য গেস্ট রয়েছে এবং আমরা এখন যে গানটা প্লে করবো সেটা হচ্ছে দেয়ালের ওই বাই উপল। চলুন শুনে আসি গানটি। শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88.1 FM। দ্যাটস রাইট। এই মুহূর্তে যদি রাতের বেলায় হঠাৎ করে সামনে অথবা পিছনে কোনো জায়গায় কোনো কারো অস্তিত্ব অনুভব করেন, তবে সেটা হচ্ছে অবশ্যই ভূত FM, অন্য কিছু থাকার সুযোগ নেই। আর শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছি রাসেল, এবং আমরা সবসময় আপনাদের সাথে আছি। এই আরো অনেকক্ষণ আছি এবং আপনাদের SMS পাচ্ছি অসংখ্য। লিখে ফেলুন SHOUT শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে 9840 নাম্বারে। এবং আমাদের সাথে বুঝতেই পারছেন যে আমরা আবার নতুন গেস্ট নিয়ে এসেছি, কিন্তু আমরা সবকিছুই নিয়ে আসছি। আজকে ভৌতিক টিম তাদের ইনভেস্টিগেশনের কারণে এখনো পর্যন্ত বাইরে, তবে আমাদের সাথে রয়েছেন আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার, যে বুঝতেই পারছেন তার একটু পরপরই তার মিউজিকের চেঞ্জ আসছে। আমরা একটা ঘটনা বলবো, সেই ঘটনাটা আমাদের ইমেল করেছেন একজন। আমরা সবসময় বলি যে আপনাদের ইমেল করা ঘটনাগুলো আপনারা পাঠাতে পারেন, এবং যারা এই স্টুডিওতে এসে লাইভ আড্ডা দিতে চান আমাদের সাথে, তারাও অবশ্যই জানাবেন যে আপনারা আড্ডা দিতে চান। যাই হোক, ময়মনসিংহ থেকে আমাদের এই ইমেলটি করেছেন আদনান ফয়সাল, এবং তিনি জানিয়েছেন, হ্যালো রাসেল ভাই, আমি ফয়সাল, আমি ভূত FM এর একজন রেগুলার লিসনার অ্যান্ড ইটস মাই ফেভারিট প্রোগ্রাম ইন রেডিও। ওকে, সো তিনি লিখেছেন যে আমার একটা রিয়েল স্টোরি বলছি। আমাদের বাড়ির কয়েকশো গজ দক্ষিণে একটি ছোটখাটো নদী রয়েছে। সেই নদীতে একটি বাঁশের সাঁকো রয়েছে অ্যান্ড পাশ দিয়ে সরু রাস্তা রয়েছে। বাঁশের সাঁকোর এক পারে একটি কবরস্থান এবং অন্যখানে বাঁশঝাড় জঙ্গল। এলাকাটায় একেবারেই মানে ডার্ক। সন্ধ্যার পর লোকজন একেবারেই দেখা যায় না। একদিন আমি এবং আরো একজন ময়মনসিংহের ঈদে শপিং শেষ করে ঈদের শপিং এ গিয়েছিলাম। বাড়িতে আসতে আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল, রাত প্রায় 12:35। আমরা দুইজন মনে মনে সূরা পড়ছিলাম। সেই পথ হেঁটে আসতে হয় প্রায় সূরা পড়ছিলাম। সেই পথ হেঁটে আসতে হয় প্রায় 1.5 কিলোমিটার। আমরা যখন নদীর কাছাকাছি আসলাম, তখন দেখলাম সেই বাঁশের সাঁকোর একপারে 10-15 জন মাদ্রাসার স্টুডেন্ট, তারা মাথায় সাদা টুপি, পাঞ্জাবি ও পায়জামা পরে সবাই আছে, এবং সেই নদীর উপরে যে বাঁশের সাঁকোটা রয়েছে সেই সাঁকোর উপরে সবাই দাঁড়িয়ে আছে। আমরা যাওয়ার পর তাদের জিজ্ঞেস করলাম, আপনারা কোথায় যাবেন, কোত্থেকে আসছেন? তাদের একজন বলল, আমরা ঢাকা থেকে আসছি মজলিস করতে। ওকে, বললাম আপনারা আগে যান। তারা বলল, না, তোমরা দুইজন আগে চলে যাও, আমাদের একটু দেরি হবে। তারপর আমরা দুইজন সাঁকোতে উঠলাম এবং তখনও মনে মনে সূরা পড়ছিলাম। সাঁকো পার হয়ে আমরা একবার পেছনে তাকাই, দেখি কিছুই নেই। তখন আমরা ভয় পাই এবং আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে। আমরা ভয়ে সেখানে অজ্ঞান হয়ে যাই। আচ্ছা, একজন অজ্ঞান হয়ে যান, তিনি বলছেন যে আমি ভয়ে সেখানে অজ্ঞান হয়ে যাই। আমার সাথে যে ছিল সে বাড়িতে ফোন দেয়, সবাই ছুটে আসে, আমাকে গোসল করানো হয় এবং আরো কিছু। এটি আমার জীবনের ফার্স্ট ঘটনা, এবং বুঝতেই পারছেন যে অত রাত্রেবেলা এই ঘটনা দেখার অভিজ্ঞতাটা খুব ভালো হয়নি। এবং তিনি বলছেন যে এই বাঁশের সাঁকো পার হলেই যে রাস্তাটুকু, সেই রাস্তাতে অনেক বাঁশঝাড়। এখন এক রাতে এক রিক্সাওয়ালা তার রিক্সা নিয়ে বাড়িতে ফিরছিল। বাঁশঝাড়ের পাশ দিয়ে যাওয়ার সময় সে 1 মাস বয়সের ছোট্ট শিশুর কান্নার আওয়াজ পায়। সেই তারপর আরেকটু সামনে যাওয়ার পর পথের মধ্যে একটি বাস হেলে পড়ে এবং বাসটা এবং সমস্ত রাস্তা ব্লক করে আছে, এরকম একটা অবস্থা সৃষ্টি হয়। সেই রিক্সাওয়ালাটি বাসে
আঘাত পায় এবং বিকট চিৎকার দেয়। তারপর মানুষ ছুটে আসে, তাকে নিয়ে যায়। সেই লোকটি 6-7 দিন পর মারা যায়। সুতরাং বুঝতেই পারছেন যে ওই বাঁশের সাঁকোই বলেন আর সেই বাঁশঝাড়ি বলেন, সেখানে নানান ধরনের এরকম ধরনের ঘটনা ঘটে। এবং আমরা চাই আপনাদের চারপাশে হয়তো এরকম অসংখ্য ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আপনারা আমাকে লিখে পাঠান। আর সেই জন্য যেটা করতে হবে, bhoothfm@radiofurti.fm, এখানে আপনারা ইমেল করতে পারেন BHOOT bhoothfm@radiofurti RADIOFRTI.fm। এখানে আপনারা ইচ্ছা করলে ইমেল করতে পারেন। অবশ্যই নামের সাথে ফোন নাম্বার এবং অবশ্যই আপনার ঠিকানা জানাতে ভুলবেন না। আর সেই সাথে জানিয়ে দিবেন যে আপনি যদি আসতে আগ্রহী হন। সবচেয়ে বেশি মুশকিলে পড়ি আমরা যে অনেকেই ইমেল করেন অনেক চমৎকার চমৎকার ঘটনা, যেগুলো আমরা চাই যে স্টুডিওতে লাইভ এসে আপনি বলুন, কিন্তু আপনাদের আসার পক্ষে সম্ভব হয় না, কিন্তু সেটা আমাদের আগে জানান না। আর ম্যাক্সিমাম ফোন নাম্বার যেটা সমস্যা হয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম ফোন নাম্বার বন্ধ থাকে। সো এই ব্যাপারে একটু খেয়াল করবেন যে এমন কোনো নাম্বার দিবেন যে নাম্বারটা সবসময় আপনাদের চালু থাকে, সেই রকম নাম্বার আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এনিওয়েজ, আমরা এই অংশটুকু মানে নেক্সট ব্রেকে যাওয়ার আগ পর্যন্ত আমরা চাই যে আপনাদের SMS এবং আপনাদের পাঠানো ঘটনা, আমরা বলছি অনেকে রেকর্ড করে অনেক ঘটনা পাঠায়, সেরকম একটা ঘটনা আপনাদের শুনিয়ে আসবো। চলুন শুনে আসি আপনাদেরই পাঠানো আরেকটি ঘটনা। Hi listener, আমি মেহেদি হাসান মুন্না ফ্রম নরসিংদী। আমি আব্দুল কাদের মুলা সিটি কলেজে ইংরেজি সেকেন্ড ইয়ার পড়ছি। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করতে চাই সেটা প্রায় 7-8 বছর আগের কথা। গ্রামে জেনারেলি মানুষজন একটু সন্ধ্যা ঘুমিয়ে পড়ে, বাট ঈদের আগের দিনটা একটু দেরিতে ঘুমায়, কারণ ঈদের আগের দিনটা একটু আনন্দের বিষয়। সো গ্রামের যে ছেলেপেলে আছে মানে ছোট, ওরাও খেলাধুলা করে প্রায় 11টা-12টা পর্যন্ত বেজে যায় খেলাধুলা করে শেষ করতে হয়। যেটা হচ্ছে আমার এক ক্লোজ ফ্রেন্ড কিবিয়া, তার বাসা আমাদের বাসার পাশে হাসনাবাদের একটু সাইডে। ঈদের আগের দিন কিবিয়া তার কিছু ফ্রেন্ডস ওরা মিলে একটা লুকোচুরি খেলছিল। এটা প্রায় 10টা-11টার দিকে। কিবিয়ার বাসার পাশে একটা জঙ্গল ছিল, ওই জঙ্গলের মাঝে ওরা খেলছিল আর কি লুকোচুরি। একজন লুকালো, তো সবাই মিলে ওকে বের করবে, সেজন্য সিস্টেম ছিল খেলার প্রত্যেকে একটা টিমে ভাগ করা ছিল। তো প্রত্যেকটা টিমে একজন ক্যাপ্টেন ছিল আর ক্যাপ্টেনের হাতে একটা করে টর্চ ছিল। তো ওই টিমগুলা ওই যে একজন লুকিয়েছিল তাকে খুঁজে বের করবে। এক পর্যায়ে দেখা গেল কিবিয়ার সাথে যে তার দলের যে ক্যাপ্টেন সে একটু সামনে চলে গেছিল আর কি। কিবিয়া আর তার সাথে আরেকজন ছেলে ছিল, সে একটু পিছিয়ে পড়লো। তো ওকে ফাইন্ড আউট করার জন্য কিবিয়া আর ওই ছেলেটা একটু খোঁজাখুঁজি করলো, কিন্তু পেল না। বাট হঠাৎ করে কিবিয়া আর ওই কিবিয়ার সাথে যে ছেলেটা মানে দুজন ছিল, ওই জঙ্গলে একটা বড় একটা গাছ ছিল, সেটা নাকি একটা দুষি গাছ ছিল, মানে গ্রামে যেটা আঞ্চলিক ভাষা যেটা বলে দুষি। তারা ওই গাছ থেকে কি যেন একটা নেমে আসতে দেখে সাদা কাপড় পরা। জিনিসটা এমন যে একজন হুজুর যদি সাদা পাঞ্জাবি পরে আর পাঞ্জাবিটা যদি পায়ের পাতা পর্যন্ত ওইরকম পাঞ্জাবি হয়, আর মাথা যদি সাদা কাপড়ে একটা ঘোমটা দেয় যেরকম দেখা যায়, জিনিসটা সেম সেরকম। মানে একটা ধরেন মানুষ, একটা কোনো ফেস নেই, মানে নাক মুখ চোখ কান কিছু নেই, মানে জিনিসটা মানে কি বলা যায়, মানে একদম খালি জিনিসটা, মানে ভেতরে ভেকেন্ট, কাপড় পরা, মানে মানুষ আকৃতির এরকম জিনিস আর কি। তো প্রথম জিনিসটা গাছ থেকে নেমে আস্তে আস্তে এসে মানে ভেসে ভেসে যেন আসছে তাদের সামনে। তো তারা ভয় পেয়ে দৌড় দিয়ে বাস চলে গেল, বাট জিনিসটা কাউকে তারা বললো না ওই দিন রাতে, মানে ঈদের একদিন। বাট ঈদের দিন রাত 11টা-11:30 দিতে হবে, মানে সেম জায়গায় কিবিয়ার এক ছোট ভাই, আপন ছোট ভাই অপু আর তার এক ফুফাতো ভাই, দুজন মিলে এখানে কি কারণের জন্য আসছিল আর কি। তো তারা হঠাৎ সেম জিনিসটা ওই গাছ থেকে নেমে আসতে দেখে। তো তারা তো আর একটু ছোট ছিল, তো দৌড়ে বাসা চলে এসে চিলাচিলি করে আর আন্টিকে এটা খুলে বলে জিনিসটা। তো তখন কিবিয়াও জিনিসটা শেয়ার করে যে হ্যাঁ গতকাল আমার সাথে এরকম হয়েছিল জিনিসটা। এখানে তো 4 জন একসাথে দেখা, তাই না? মানে অপু, কিবিয়া আমার ক্লোজ ফ্রেন্ড, তার সাথে আরেকটা ছেলে আর কিবিয়ার ফুফাতো ভাই, মানে 4 জন। তারপর জিনিসটা একসাথে না, প্রথম 2 জন দেখলো, তারপর পরের দিন ঈদের দিন দেখলো। ঈদের দিন এটা কি বলবো, শুনছেন সবসময় রেডিও ফুর্তি। আর এতক্ষণ শুনছিলেন আমাদেরই একজন লিসনারের পাঠানো, একদম কম্পিউটারে এটা ধারণ করেছে, সে কম্পিউটারে রেকর্ড করে পাঠিয়েছে এই ঘটনাটা। সুতরাং সাউন্ড একটু ডিস্টার্ব থাকতে পারে, বাট থ্যাঙ্কস যারা এরকম উদ্যোগ নিচ্ছেন এবং যারা এরকম করে রেকর্ড করে আমাদের পাঠাচ্ছেন বিভিন্ন সাউন্ড ফাইলগুলো ইমেইল করে, এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনার এক্সপিরিয়েন্সগুলো আমি জানতে পারছি। আর ওই যে লাস্টে বলেন এটা কি, আমি বলতে পারবো না, আমি নিজেও জানি না এটা কি। এবং এরকম আমি শুধু একটা জিনিসই বলবো যে এই পর্যন্ত
পর্যন্ত যারা দেখেছেন তারা সবাই বলেছেন কোনো শেপ বলতে পারেনি, এবং মনে হয় যে প্রত্যেকেই আমার যতটুকু মনে পড়ে যেরকম বলেছিলেন যে পুরো একটা কাপড় হলেও সেই কাপড়ের ভেতরের দিকটা মনে হয় যে অন্ধকার, মানে কোনো আকৃতি নাই। মানুষের মতন কাপড় পরা থাকলেও তাদের চেহারার কোনো আকৃতি নাই, তাদের শরীরের কোনো আকৃতি নাই, ভেতরটা পুরোপুরি অন্ধকার, মানে চোখ, নাক, মুখ, কান এগুলো আলাদা করা যায় না। এবং আমি জানি না যে আসলে আমরা হয়তো, আমি সবসময় একটা জিনিস সবাইকে চিন্তা করতে বলি যে আমাদের চারপাশে এরকম হয়তো অসংখ্য অনেক কিছুই রয়েছে। আমরা কি প্রত্যেকটা মানুষ আমাদের চারপাশে যেটা আছে, যে মানুষগুলো হেঁটে বেড়াচ্ছে, যে মানুষগুলো চলাফেরা করছে, তাদের কিন্তু আমরা প্রত্যেক দিন গায়ে হাত দিয়ে দেখতে চাই না, বা তাদের দিকে তাকিয়ে দেখতে চাই না যে তারা আসলে জীবিত নাকি তারা আসলে মৃত, তারা আসলে মানুষ না অন্য কিছু। আমার পাশে বসে যে মানুষটি হয়তো মানে কি বলবো, যে আমার পাশেই একদম বসে আছে, কিন্তু আমি জানি না যে সে আসলে কি, কারণ হাত না দেওয়া পর্যন্ত কিন্তু আপনি কখনো বুঝতেই পারছেন না সে জীবিত, মৃত বা মানুষ বা অন্য কোনো কিছু কিনা। যাই হোক, সৌরভ আমাদের SMS করে বলছেন যে ভূত FM জোশ, এনজয় ইট, থ্যাংকস রাসেল ভাই, ইউ মোস্ট ওয়েলকাম। রেমি লিখেছেন যে রাসেল ভাই, আমি প্রায় রোজ রাতে স্বপ্নে দেখি কে যেন আমার মুখে বালিশ চাপা দিয়ে আছে, এবং আমি এটা খুব ভয় পাই। আপনারও কি এরকম হয়? না, আমার এরকম কখনো হয়নি। মুন্নি লিখেছেন ভাইয়া, ভূত FM শুনে সারা রাত ঘুমাতে পায় না, মনে হয় ঘটনাগুলো চোখের সামনে ভাসছে। বাহ, ভালো তো, মানে আপনি ইচ্ছা করলে এগুলো আপনি মানে কি বলবো যে একটা ফিল্ম তৈরি করে ফেলতে পারেন। নবীন আমাদের লিখেছেন যে আচ্ছা নবীন ইসলাম বলেন যে তিনি বলছেন যে জিন থেকে রক্ষা পাওয়ার একটা উপায় আছে, তিনি অজু করার পরামর্শ দিয়েছেন। ওকে, নওশাদ লিখেছেন ময়মনসিং থেকে যে ফার্স্ট টাইম তিনি ভূত FM শুনছেন এবং তিনি এটা তার অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। আর উড়ন্ত পথিক আমাদের লিখেছেন ভূত FM ফ্রাইডে এবং স্যাটারডে 2 দিন করা যায় কিনা, আমরা ট্রাই করবো সেটা করার, তো আমাদের জন্য একটু টাফ হয়ে যায়। এনিওয়েজ, চলে যাবো আবারও গানে না যায়, আমরা বরং একটু ঘটনায় থাকি। আমাদের নতুন কিছু গেস্ট রয়েছে, কিন্তু আমরা তো বলছিলাম যে এই পর্বটা পুরোপুরি আমরা করবো আপনাদের SMS দিয়ে এবং আপনাদের মেইল দিয়ে, তাহলে আমরা আর কয়েকটা SMS পড়ে গানে চলে যেতে পারি। টিটু আমাদের লিখেছেন যে আমার নানা মাঝে মাঝেই দেখেন যে এক মহিলা হোয়াইট কাফন পরে বসে থাকেন, সো জানতে চাইলে প্লিজ কল মি। ওকে, আমরা তো জানতেই চাই, এবং আপনাকে বলবো যে না, আমরা কল দিয়ে জানবো না, আপনি যেটা করবেন সেটা হচ্ছে কষ্ট করে আপনার এই ঘটনাটা আমাদের ইমেল করবেন bhutfm@radiofurti.fm এ। একটু বড় করে ইমেলটা করেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনাকে কল দিয়ে বা আপনার ঘটনাটা কিরকম ধরনের হবে, তাহলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। এনিওয়েজ, আমরা নেক্সট যার কথা শুনবো, যার এক্সপিরিয়েন্স শুনবো, তার সাথে আমরা একটু পরিচিত হয়ে গানটা শোনা। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মেহেদি হাসান সাব্বির, আমি ধানমন্ডি থেকে ক্লাস 8 পড়ছি। ক্লাস 8 পড়ছেন ধানমন্ডি থেকে, তার তো তুমি করেই বলা যায় না, রাইট? ওকে, ক্লাস 8 পড়ছো এবং ধানমন্ডি থেকে এসছো। ওকে, আমরা তোমার নাম আরেকবার বলো। মেহেদি হাসান সাব্বির। আমরা সাব্বিরকে নিয়ে ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড টু রেডিও ফুর্তি। আপাতত একটা গান শুনে আসবো। ইন দ্য মিন টাইম যারা আমাকে SMS করতে চান তারা লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার, এবং যারা ইমেল করতে চান bhutfm@radiofurti.fm ইমেল করে পাঠিয়ে দিন। শুনে আসবো আরো একটি গান। সকাল দুপুর সন্ধ্যা রাতে শুনছি সবাই রেডিও ফুর্তি। দ্যাটস রাইট, শুনছেন ভূত FM আর শুনছেন সবসময় সাথে আছেন রেডিও ফুর্তির। আর
রাইট, শুনছেন ভূত FM আর শুনছেন সবসময় সাথে আছেন রেডিও ফুর্তি। আর বলছি আসল আমার সাথে রয়েছেন আজকের ভূত FM এর নতুন কিছু গেস্ট এবং তাদের একটু পরিচয় জেনেছিলাম আমরা। এখন আরেকটু ঘটনা যাব। আচ্ছা, তোমার বাসা কোথায়? বাসা ধানমন্ডিতে। সাব্বির, রাইট? সাব্বিরের বাসা ধানমন্ডিতে। সাব্বির, আরেকটু কাছ থেকে কথা বলতে হবে, ওকে? সো সাব্বির, তোমার জীবনে তো অনেক ঘটনা আছে, সেই ঘটনাগুলো আমরা পরেই শুনবো। আজকে তোমার জীবনে একটা লম্বা ঘটনা আছে। হ্যাঁ, লম্বা ঘটনা হচ্ছে আমার ক্লোজ ফ্রেন্ড সাদ আর কাজিনের বিয়ে অনুষ্ঠান আমাকে ইনভাইট করা হয়েছিল এবং সে ঘটনার উৎসটা আমি পরে বলবো সবাইকে। হ্যাঁ, সেখানে এই জিনিসটা আলোচনা হয়েছিল, রাইট? তো আমরা প্রথমে ঘটনাটা শুনে আসি। ঘটনাটা একটা অদ্ভুত বাড়ি, তার সামনে অদ্ভুত ধরনের একটা গাছ, একটা ছেলে এবং একটা মেয়ে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ করে তাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, নষ্ট হয়ে যাওয়ার পর তখন তারা আশেপাশে কোনো বাড়ি দেখতে পেল না। তখন তারা চিন্তা করলো যে দূরে দেখতে পাচ্ছে যে একটা লাইটের আলো দেখা যাচ্ছে। তখন তারা কোনো চিন্তা না করে সেই বাড়ির দিকে অগ্রসর হলো। তখন বাড়ির সামনে গিয়ে দেখলো একটা দারোয়ান দাঁড়িয়ে আছে। তখন তার কাছে জিজ্ঞেস করলো যে আমরা কি আজকে রাতটা কাটাতে পারি? তখন দারোয়ান বললো যে আমি তো বলতে পারবো না, আমার মালিক বলতে পারবে, উনি ভিতরে আছে, আপনি তার সাথে দেখা করুন। এবং তারা যখন যাচ্ছিল তখন দারোয়ানটা বলছিল যে তোরা সবাই মরবি, মানে বড় একটা হাসি দিয়ে বলল। তখন লোক মানে তারা দুজন ভিতরের দিকে যাওয়ার সময় ভিতরে ঢোকার সাথে সাথে একজন বুড়া মহিলার সাথে দেখা হলো। তখন তাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা আমরা কি এখানে আজকে রাতটা থাকতে পারি? আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে, তো এখানে আর কোনো বাড়ি ঘর নিয়ে থাকার জন্য আমরা কি এই জায়গায় থাকতে পারি? তখন তিনি ভেবে চিন্তে পারমিশন দিলেন থাকার জন্য এবং বললেন ওনার একটা শর্ত ছিল, তা হচ্ছে যে বাড়ির যে জায়গায় যা কিছুই ধরুক, কিন্তু একটা ঘড়ি দেখিয়ে বললো যে ওই ঘড়িটা যাতে টাচ না করে এবং ঘড়িটা যাতে কোনোরকম ক্ষতি না করে ঘড়িটার দিকে। তখন তারা রেস্ট করছিল। তখন আবার একটা মেয়ে রাস্তা দিয়ে আসছে, কিন্তু পাশে মানে ভয়ে ভয়ে আসতেছিল, পাশে কোনো বাড়ি দেখতে পেল না। সেও তাদের দুজনের নিয়ে একইভাবে বাসে গেল এবং বৃদ্ধ মহিলাটা তাকেও বললো যে ওই ঘড়িটা যাতে টাচ না করে। তারপর এমন করে মোট 8 জন আসলো। বিভিন্ন সময় বিভিন্ন ওয়েতে 8 জন এসে তারা একসাথে উপস্থিত হলো। এখন তাদের সবাইকে বললো যে মানে বৃদ্ধ মহিলাটা বললো যে ঘড়িটা যাতে টাচ না করে। তখন তারা এর সাথে চিন্তা করতে থাকলো যে উনি বললো যে টাচ না করার জন্য, বাড়িতে সবকিছু টাচ করার জন্য, কিন্তু এই ঘড়িটাতে কি আছে যে আমরা এটা টাচ করতে পারবো না। তখন তারা চিন্তা করতে করতে যে বললো যে ডিসিশন নিল যে আমরা দেখবো এটা কি আছে, কি রহস্য জিনিসটায়। তখন তারা ভালোভাবে বইটা খুললো। খোলার পর একটা বাটন ছিল, সেই বাটনটাতে টাচ, ওরা বুঝতে পারে না যে টাচ পড়ে গেছে। হঠাৎ তাকে টাচ পড়ে যাওয়ার সাথে সাথে তাদের সামনে থেকে কিছু কালো বাতাসের মতো তাদের পাশ দিয়ে খুব দ্রুত চলে গেল এবং পিছনের জানালাগুলো খুব দ্রুত বাতাসের বাইরে করতেছিল। তখন তাদের পিছনে যে গাছটা ছিল, অদ্ভুত একটা গাছ, সেই গাছে কোনো পাতা ছিল না। হঠাৎ করে একটি ঘুড়ি সেই গাছের উপর এসে পড়লো। তারা কেউ মানে এটা দেখেনি, ওই সময় লক্ষ্য করেনি। তখন তারা চিন্তা করলো যে আমাদের হয়তো ভুল হয়ে গেছে। তখন তারা বুঝতে পারেনি যে এরকম মানে অদ্ভুত কিছু হবে। তখন তারা একজন মহিলা ছাদে গেল ছাদটা দেখার জন্য, বাড়িটা দেখার জন্য। তখন উপরে যাওয়ার পর
দেখলো যে চারদিকে ঘুরতেছে, ছাদের পাশ দিয়ে ঘুরতেছে, হঠাৎ করে চারদিকে কিছু বাতাস আস্তে আস্তে ঘূর্ণিঝড় নিয়ে আস্তে আস্তে ঘুরতেছে। ওটার পর সে পিছন সে ভাবতেছে, মানে অনুভব করতেছে পিছন থেকে কেউ তাকে ধরার জন্য চেষ্টা করছে। সে পিছনে তাকানোর সাথে সাথে হঠাৎ করে বড় এক কালো বাতাসের মতো গোল হয়ে এসে তার গায়ে ধাক্কা দিল এবং সে সাথে সাথে সেখানে মারা গেল। আচ্ছা। আর ওই সময়টাই দুজন ছেলে বাড়িটা দেখার জন্য নিচে গেল, মানে বাড়িটা ঘুরতেছে। গ্রাউন্ড ফ্লোরের নিচে তারা একটা বক্স দেখতে পেল, কফিনের নেই। বক্সটা তারা অনেক কিছু দেখছে কিন্তু ওগুলো কোনো রহস্যময় নয়। বক্সটা খোলার সাথে সাথে একটা লাশ, কিন্তু মনে অনেক আগের, কিন্তু মনে হচ্ছে যে এই মাত্র তাকে মারা হয়েছে এবং তার হাত পা কেটে ফেলা হয়েছে, আর রক্তগুলো একদম তাজা তাজা। তখন তারা ভয় পেয়ে দৌড়ে উপরে এসে পড়লো এবং যে লোকটা বক্সটা খুলছে সেই লোকটা ভয়ে তার হাত মুখ ধুইতেছিল। তখন পাশের যে লোকটা ছিল সে দেখলো তার যে পানি দিয়ে মুখ ধুচ্ছে সে পানিতে রক্ত আছে। সে মানে বুঝে নেন যে পানি দিয়ে মুখ ধুচ্ছে সেই পানিতে রক্ত, মানে সেই পানিটা রক্ত হয়ে আসতেছে কল দিয়ে, মানে লাল হয়ে। তখন পাশের লোকটা রক্ত বলে চিল্লাচ্ছে এবং তার পুরো শরীর জামা কাপড় রক্ত দিয়ে ভরে গেছে। সে রুমে যাওয়ার পর মহিলারা সবাই ভয় পেয়ে এক কোণায় চলে গেছে। তখন তারা চিন্তা করতেছে যে মানে লোকটা যার পুরো শরীরে রক্ত, সে এক পাশে দাঁড়ায় চিন্তা করতেছে যে রক্তটা আসলো কিভাবে। তখন যে মহিলাটা ছাদে মারা গেছে সেই মহিলাটার হাতগুলো একদম পচে গেছে, এমন মনে হচ্ছে লম্বা লম্বা হাত হয়ে গেছে। মহিলা আবার কোথেকে আসলো? মানে যে মহিলাটা ছাদে মারা গেছে ওই মহিলাটা। আচ্ছা। যে মহিলাটা ছাদে ঘুরতে গেছিল তাকে একটা বাতাসের কারণে সে মারা গেছে। সেই মহিলাটা পরে ব্যাক করে আসলো, তার হাতগুলো পচে যাওয়ার মতো লম্বা লম্বা হয়ে গেছে এবং তার চোখ দিয়ে কালো রক্ত পড়ছিল। তখন সে যে লোকের পুরো শরীরে রক্ত, ওই লোকের পিছন দিক দিয়ে আস্তে করে হাত দিছে। হাত দেওয়ার পর সে হঠাৎ করে চমকে গেছে এবং তার পাশে যত মহিলা যত লোক ছিল সবাই চিল্লান দিয়ে উঠলো, চিৎকার করে উঠলো, বললো যে এটা কি। তখন তারা ভয় পেয়ে গেছে। তখন একটা লোক পাশে একটা কোরাল জাতীয় ছিল, ওটা দিয়ে তার মাথায় মারলো। আচ্ছা। মাথায় মারার পর সে ওখানে মানে তার মাথা বডি থেকে আলাদা হয়ে গেছে। তখন তারা সবাই ভয় পেতে লাগলো যে মানে বৃদ্ধ মহিলাটার কথা আমরা অমান্য করছি, এখন বৃদ্ধ মহিলাই আমাদের বাঁচাতে পারে, কারণ এরকম একটা ঘটনা হয়েছে, একজন মারা গেছে এবং একজনের পুরো শরীরে রক্ত ঝরে পড়তেছে। এখন তারা বৃদ্ধ মহিলাকে খোঁজার জন্য দুইটা ছেলে এবং দুইটা মেয়ে রওনা দিল। রওনা দেওয়ার পর তারা পুরো বাড়ি খুঁজছে কিন্তু বৃদ্ধ মহিলার কোনো খোঁজ পায়নি। তখন একটা ছেলে পিছনে পড়ে গেছে, খুঁজতে পিছনে পড়ে যাওয়ার পর সে তার সামনে দিয়ে একটা কলা মানে বাদুর উড়ে আসতেছিল। তখন সে পিছনে তাকাইছে, তাকানোর পরে দেখতেছে কালো এক বাতাস তার পাশ দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর সে ভয় পেয়েছে। ভয় পাওয়ার পর সে পিছনের দিকে তাকিয়ে দৌড়াচ্ছে। দৌড়াতে সামনে একটা সাপল ছিল, কাত করে সাপলটা ছিল। সে দৌড়ে গিয়ে সে সাপলের সাথে মানে সাপলটা ওর পেটে ঢুকে গেছে, সেও মারা গেছে। তখন তারা পিছনে ব্যাক করে দেখে সে ওই লোকটার নাই। তখন পিছনে গিয়ে দেখে তার লাশটা পড়ে আছে। তখন তারা ভয় পেয়ে একসাথে হয়ে গেল। ওকে, আমার মনে হয় যে লাস্টে একটা ঘটনা যেটা হবে সেটা তো সবাই মারা গিয়েছিল। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে এই ঘটনাটা তার লাইফের রেগুলার কোনো ঘটনা না। এই ঘটনার সবচেয়ে অদ্ভুত ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এই ঘটনায়
সে নাকি আমি যখন তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই ঘটনা তুমি কোথায় পেয়েছো, তখন সে আমাকে যেটা বলেছিল সেটা হচ্ছে এই ঘটনাটা সে সবসময় স্বপ্ন দেখে, এরকম ধরনের ঘটনা। তো ব্যাপারটা কিন্তু একেবারেই মানে বাস্তবসম্মত না, এবং যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো ঘটা সম্ভব না, এবং দেখা যায় যে এই ঘটনাগুলো সচরাচর এভাবে ঘটে না, কিন্তু একজন মানুষ ইমাজিন করতে পারে এই ঘটনাগুলো এবং স্বপ্ন দেখতে পারে, ব্যাপারটা কিন্তু ভয়ঙ্কর। যাই হোক, আমাদের সঙ্গে আরো একজন গেস্ট রয়েছেন, আমরা তার কথা শুনবো। আপনার নাম কি? জি স্যার, আমার নাম সাদ আব্দুল্লাহ, আমি ধানমন্ডিতে থাকি। আমি একসাথে নাই এতে পড়ি। ওকে, আচ্ছা, কিছু কিছু ঘটনা তো আমার মনে হয় যে আপনার জীবনে ঘটেছে, এরকম কোন ঘটনা আছে যে ঘটনাগুলো বলতে ইচ্ছে করছে এই মুহূর্তে বা মনে পড়ছে? জি, আমাদের বাড়িতে আমি যখন ছোট তখন আমি একবার মানে আমার নানা বাড়ি গিয়েছিলাম। আচ্ছা, আমাদের বাড়ি থেকে নানা বাড়ি গিয়েছি রাত্রে, মানে বিকালেই গিয়েছি, কিন্তু আমি একটু আমার মানে নানা বাড়িতে আমার বয়সী ছেলেমেয়েরা একটু বেশি। তা আমি ওদের সাথে খেলতে খেলতে পরে বলছিলাম যে আমার মামা অথবা অন্য কেউ বড় আমায় নিয়ে যাবে। আচ্ছা, নিয়ে যাওয়ার পরে এখন পরে আমার আব্বু চলে আসছে। তারপরে ওখান থেকে আমাদের বাড়ি হচ্ছে প্রায় 1 কিলোমিটার মতো। আচ্ছা, তারপরে রাত্রে যখন 8টা-9টা বাজে, তখন আমার সাথে মানে আমাদের পাশেই একটা মাদ্রাসার বড় একটা ছেলের সাথে দেখা হয়। আর ওই ছেলেটাও আমাদের বাড়ির দিকে যাবে। পরে আমি বললাম আমার মামাকে, যে মানে মামাকে বোঝালাম যে আপনার এত কষ্ট করে এত রাত্রে যাওয়ার দরকার নেই, আমি ওর সাথে চলে যাবো। আর আমি নইলে এখানে নতুন, কিন্তু ও তো সবসময় যাওয়া আসা করে, মানে ও তো গ্রামেই থাকে, আমি ওর সাথে চলে যাবো, আমাদের বাড়ির পাশেই বাড়ি। আচ্ছা, তারপরে ওর সাথে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে আমরা কিছু দূর এগোনোর পরে আমাদের একটা মানে বিশাল একটা বট গাছ আছে। বট গাছের ওখান দিয়ে মানে আমরা প্রায় সবাই ভয় পাইতো, যে বট গাছটা দেখতেই একটা ভয়ঙ্কর ধরনের ছিল। আচ্ছা, বট গাছটার পাশে মানে রাস্তার পাশে একটা খাল ছিল ছোটখাটো। আচ্ছা, তার খালে আমি যাচ্ছি, ওই বট গাছটার কাছাকাছি আমরা 4-5টা হাঁস দেখতে পেলাম। আচ্ছা, তারপর এখন আমরা চিন্তা করলাম যে এত রাত্রে হাঁস আসলো কোথা থেকে। তারপর ওই সময় আমরা ভয় পেতে লাগলাম যে হাঁস রাতে থাকে তো তখন যাই না, তবে মানে গ্রামের বাড়িতে হয় কি যে সন্ধ্যার সুন্দর সময় হাঁস মুরগিগুলো সব ঘরে চলে যায়। ঠিক আছে, এরপরে আর বাইরে থাকা মানে একটা অস্বাভাবিক বিষয়। তা এই জন্য এটা ভাবে আমরা ভয় পাইছি যে এত রাতে এগুলো আসলো কোথা থেকে এবং কারি বাদ। কোন জায়গার ঘটনা? আমাদের নানাবাড়ি থেকে 5 মিনিটের রাস্তায়। হ্যাঁ, নানাবাড়িটা হচ্ছে ঝালকাঠি, রাজাপুর থানা। ওকে, আচ্ছা। তারপর সেখানে মানে আমরা যাচ্ছি, পরে আমরা ভয় পেয়ে গেলাম। পরে আমার সাথে যে মাদ্রাসার ছেলেটা ছিল, ও অনেক মানে আমার কিছু ছোটখাটো ছোটা শিখাই দিল। তারপর আমি আরো একসাথে ছোটগুলো পড়তে পড়তে যাচ্ছিলাম। যাওয়ার পরে তারপর কিছু দূর যাওয়ার পরে হঠাৎ মনে হলো কি আমাদের পিছনে কেউ আসতেছে। তা এবার আমরা আরো বেশি ভয় পেয়ে গেছি, কারণ আমাদের বয়স ছোট, আমরা এমনি ছোট, আমার বয়স তখন 11 কি 12 বছর। আচ্ছা, আমার বয়স। তা এমনি আমরা বেশি ভয় পেয়ে গেছিলাম, কারণ ফার্স্টে হাঁস দেখছি, তারপরে যখন মনে হচ্ছে যে পিছনে কেউ আসছে। তারপর এখন আমার সাথে ছেলেটা বলতেছে যে তুমি ভয় পেও না, কারণ এই অন্ধকার রাতে এটা এরকম হয় যে নিজেদের
মানে পায়ের আওয়াজটা বারবার ফিরে আসে। আচ্ছা, মানে পেছনে আসলে কিছু একটা আসছে তোমাদের নিজেদের পায়ের আওয়াজ আমাদের মানে আমাকে সাহস দিল। আচ্ছা, তারপরে আমরা এরকম এগোতে থাকলাম, এগোতে থাকার পর হঠাৎ একটা মানে বিড়াল মানে পাশ থেকে পাশে একটা ছোট ঝোপ ছিল, এই ঝোপটা থেকে হঠাৎ লাফ দিয়ে আমার সামনে এসে পড়লো। এবার আমি সত্যি চমকে গেছি। প্রায় মানে 2-3 মিনিট ওখানে দাঁড়াইছিলাম, যে মানে এতটাই চমকে গিয়েছিলাম যে ওখানে পুরো স্তব্ধ হয়ে গেছিলাম। তারপর আবার কিছুক্ষণ পর হাঁটা দিলাম। হাঁটা দেওয়ার পর আমার এক মামার সাথে দেখা হয়েছে। আমার মানে তার বাড়ি পাশেই, মানে রাস্তার পাশেই তার বাড়ি, অন্য এক মামা। তারপর সেই মামা আমাদের সাথে কিছুক্ষণ এগিয়ে দিল। এগিয়ে দেওয়ার পরে তারপর সে কিছুক্ষণ পর আবার ফিরতি ব্যাক করলো আমাদের কিছু দূর এগিয়ে দিয়ে। তারপরে আমরা ভয়ে আসতেছিলাম ভয়ে। এখন আবার মনে হলো যে আমাদের পিছনে কেউ আছে। তারপর আমরা দৌড় দিলাম। দৌড় দেওয়ার পরে আমরা হঠাৎ 2-3 বার মানে আশ্রে পড়েও গিয়েছিলাম। আশ্রে পড়ে একেবারে কাদা টাদা মেখে তারপর বাড়ি গিয়েছিলাম। কিন্তু ওই রাতে মানে কি হয়েছিল, মানে এইটা মনের ভিতরে যে কি হয়েছিল তাই ইয়ে করতে পারতেছিলাম না, যে কি ঘটনা ঘটে গেল। আচ্ছা, এমনি অন্য কোনো ঘটনা আপনার সাথে ঘটেছিল কখনো? আমাকে একটু আগে আমি মানে শুনেছিলাম যে ঘটনাটা, সেই ঘটনাটা। তারপর আরেকবার আমার এক চাচার সাথে আমি আমাদের রাজাপুর গ্রাম থেকে মানে থানা থেকে গ্রামে আসছিলাম। আসার পরে সে আর কি তখন 8টা কি 8:30 বাজে, কিন্তু আর কি আস্তে আস্তে ঈশান নামাজের টাইমটা পেরিয়ে গেছিল। তারপর এখন সেই চাচা বললো যে আসো, পাশে একটা মসজিদ ছিল, সে বললো যে আসো আমরা এই মসজিদে 2 জনে নামাজ পড়ে যাই, কারণ এত রাত হয়ে গেছে, বাড়িতে নামাজ পড়া নাও হতে পারে, তা আমরা নামাজ পড়ে যাই এখানে। তারপর আমি বললাম যে ঠিক আছে, আচ্ছা চলেন। পরে সে আজান দিল। আজান দেওয়ার পরে মানে সে আজানটা অনেক আগে হয়ে গিয়েছিল, তো এখন সে চিন্তা করলো যে আজানটা আর কি আজান দিয়ে দিলে ভালো হবে। এই জন্য সে আজান দিল। আজান দেওয়ার পর আজান দেওয়ার সময় মসজিদের লাইটটা অন ছিল, কিন্তু মসজিদে কোনো লোক ছিল না। পরে আমরা যখন 2জন অজু করে আসলাম, অজু করে আসার পরে দেখি যে প্রায় 2 কাতারের মতো লোক। তখন ভয় পেয়ে গেছিলাম যে মানে আমি যেটা বলি, আপনার ঘটনাটা যেটা হচ্ছে মানে একবারে বললে যেটা হয় সেটা হচ্ছে যে আপনারা রাতের বেলায় নামাজ পড়তে গেছে এবং মানে একটু দেরি করে, এবং তারপরে যেটা হলো যে যেহেতু আজান অনেক আগে হচ্ছে সেই জন্য আপনার চাচা আবার আজান দিলেন, এবং ফিরে এসে আপনারা দেখেন যে অত রাত্রেও 2 কাতার মানুষ, তাই তো? জি, তা আমাদের মনে হচ্ছিল যে এখানে জিন টিন কিছু থাকতে পারে, মানে এত রাত্রে ওইখানে এতগুলো মানুষ আসার কোনো কারণ নেই, কারণ জিন থাকতে পারে। মানে এরকম মানে আমি শুনেছি এরকম যে মসজিদে রাতের বেলায় বহু রাতে এরকম ধরনের সেরকমই কোনো ঘটনা। এবং সেখানে কি আপনার নামাজ পড়েছিলেন? জি, আমার চাচা ইমামতি করেছিল এবং আমি পিছনে ছিলাম, এবং কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। এবং তারপরে আমরা খুব দ্রুত বাড়ি চলে গিয়েছিলাম। ওকে, আরো অসংখ্য ঘটনা আপনাদের জানা আছে, এবং আমরা চাই যে আপনাদের ঘটনা যত ভালো হবে তত বেশি আমরা সমৃদ্ধ হব। সেই জন্য আমাদের ভালো ভালো যে সমস্ত আপনাদের এক্সপিরিয়েন্স গুলো রয়েছে সেটা আমাদের পাঠিয়ে দিন। লিখে শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বার। আর এই মুহূর্তে যারা আমাদের সাথে ভয়ঙ্কর কোনো ঘটনা শেয়ার করতে চান তারা ইচ্ছা করলে আমাদেরকে SMS করে জানাতে পারেন তার হিন্টটুকু, যারা আমাদের সাথে মানে আমাদের এই স্টুডিওতে এসে লাইভ আমাদের শোতে
বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন। তারা লিখে ফেলুন bhutfm@radiofurti.fm। এখানে আপনারা ইমেল পাঠিয়ে দিন নাম এবং ঠিকানা এবং ফোন নাম্বার সহ, এবং জানিয়ে দিন যে আপনারা যদি আসতে পারেন তাহলে সেটা আমাদের জানিয়ে দেবেন। আর এদিকে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের SMS করেছেন। আমাদের SMS করেছেন শিপু, আমাদের SMS করেছেন আজমিদ, SMS করেছেন অমি, আফসানা, রাকা, ইমন, শাহিন, মৌসুমী, SMS করেছেন তুহিন, অরিয়ন, SMS করেছেন মেহরাব, রাফায়েত, মিস্টার অ্যান্ড মিসেস আফরিন, অলরাইট, রাজীব, SMS করেছেন ঘোস্ট, হান্টার, তুষার, উভরু, ঘোস্ট সহ আরো অনেকে। স্টেডিয়াম রেডিও ফুর্তি আমরা আবারও চলে যাবো গানে, ফিরে আসছি জাস্ট একটু পরেই। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত FM, সাথে আছি রাসেল, এবং পাচ্ছি আপনাদের অসংখ্য SMS। আপনাদের SMS এর মাধ্যমে আপনারা জানিয়ে দিচ্ছেন কি অবস্থা আপনাদের। আমাদেরকে SMS করেছেন, আমাদেরকে বড় একটা ইমেল করেছেন রিফাত, এবং রিফাত বলেছেন যে এটা ভূত FM স্টার্ট হওয়ার 3-4 দিন পরের একটা ঘটনা। তখন রোজার সময় ছিল, তাই ছিল, এবং তিনি বলেছেন যে রাত 9টা-10টার দিকে তার রুমে বসে পড়ছিলেন, হঠাৎ ইলেকট্রিসিটি চলে যায় এবং তার বেশ গরম লাগছিল, তাই তিনি তার রুমের বাইরের বারান্দায় এসে বসেন, এবং সেখানে তার আম্মু তার একটু পেছনে বসেছিল এবং বাইরে তাকিয়েছিলেন। হঠাৎ দেখেন যে কালো ছায়ার মতো বেশ বড় একটা জিনিস, যেটা ছিল একটা পেজের মতো, এবং পেজের মতো পাতলা, এবং শেপটা ছিল ডায়মন্ড অর স্কোয়ার, অনেকটা সুমন ভাইয়ের কথা বলছে। সুমন ভাই যেরকম বলেছিল যে 2 ডাইমেনশনের, সেরকম 2 ডাইমেনশনের জিনিস দেখেছেন, এবং তিনি বলেছেন যে সেটা সামনের ছাদটার ওপাশ থেকে এক পাশ থেকে আরেক পাশে খুবই ফাস্ট ক্রস করে চলে গেল, এবং ফাস্ট হওয়ার পরেও তিনি বলছেন যে তিনি ওটা খুবই স্পষ্ট দেখতে পেয়েছিলেন, এবং তিনি বলছেন যে আমি সঙ্গে সঙ্গে ঘুরে আম্মুকে বললাম, আম্মু তুমি ওটা দেখেছো? আম্মু বলল তুমি ওইটা দেখেছো? আম্মু বলল কি? আমি বললাম ওই যে ছাদের ওপর দিয়ে গেল এন্ড কালো একটা কি জানো। আম্মু বলল যে কোন পাখি টাখি হবে, বাট আমি ড্যাম শিওর যে ওটা কোনো পাখি ছিল না, কারণ সেটা একদম পাতলা ছিল। পাখি কখনো একটা পেজের মতো পাতলা হতে পারে না। এটারও কোনো অ্যান্সার আমি পাইনি, এবং এই ইনসিডেন্টের পর থেকে আমার সব ভয়ানক এক্সপেরিয়েন্স শুরু হয়েছে, এবং নানান ধরনের ভয়ানক এক্সপেরিয়েন্স এর সম্মুখীন হচ্ছেন রিফাত। আমি চাইবো যে আপনাদের নিশ্চয়ই ভয়ঙ্কর সব এক্সপেরিয়েন্স রয়েছে, যে এক্সপেরিয়েন্স গুলো আমাদের জানাতে চান, এবং সেটা জানাতে হলে আমাদের যেটা করতে হবে, সব লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর আপনি যদি একদম বিস্তারিত জানাতে চান সেগুলো, তাহলে যেটা করতে হবে ভূত FM @ভূত FM এর আমি স্পেলিংটা বলি BHOOT ভূত FM @radiofurti.fm। এখানে আপনি অবশ্যই আপনার নাম এবং ঠিকানা এবং ফোন নাম্বার সহ ইমেল করে দিতে পারেন। এছাড়া আমি বেশ কিছু SMS দেখতে পাচ্ছি। আমাকে পুনক লিখেছেন যে I like Bhoot FM, this program is very different, it's really a nice show. Okay, thank you so much, এবং thanks for being with us. আশা করছি যে আপনারা যত ভালো আমাদেরকে এক্সপিরিয়েন্স পাঠাবেন, তত বেশি আমাদের আসলে আপনার সাথে শেয়ার করতে সুবিধা হবে। কিন্তু আমি বলছি বেশ কিছু ডিফিকাল্টিস রয়েছে, যে আপনাদের আমি দেখা যায় যে অনেক সময় ম্যাক্সিমাম আপনার যে ফোন নাম্বার গুলো দেন, সেই ফোন নাম্বার গুলোতে আমরা ফোন করে পাই না, এবং অনেকেই অনেক দারুণ
দারুণ সব ঘটনা আছে অনেকের, কিন্তু অনেকে আসতে পারেন না, এটা খুব একটা মুশকিলের ব্যাপার। এই জন্য আমি বলছি যারা ইচ্ছা করে কম্পিউটারে রেকর্ড করে আপনি আমাদের জানাতে পারেন আপনার ঘটনাগুলো। মনে রেখেছেন সিলেট থেকে, যে সিলেট এয়ারপোর্ট থেকে, যে প্রথমবার শুনছেন এবং খুব ভক্ত হয়ে গেছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা মনে করি যে নেক্সট টাইম আমরা আরো অনেক ভালো করব। আসিফ লিখেছেন যে নাইস প্রোগ্রাম, কিন্তু তিনি একটা কথা বলেছেন যে গল্পগুলো আজকে যেগুলো, সেই গল্পগুলো একটু বানানো মনে হচ্ছে। আমি যেটা বলেছিলাম একটা ঘটনা, সেটা হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে এই ঘটনাগুলো তো সত্যির সাথে মিল নেই একদম। আমি শুরুতেই যিনি আমাদের ঘটনাগুলো বলেছিলেন তিনি বলেছিলেন যে তিনি স্বপ্নে দেখেছেন এই ব্যাপারগুলো। তখন যেটা মনে হচ্ছে স্বপ্নে চিন্তার মাত্রাটা কত দূর যেতে পারে সেই জিনিসটা শুধু তুলে ধরার চেষ্টা করা হয়েছিল। আচ্ছা, আরেকটা কথা লিখেছেন আসিফ যে আজকে ফরেস্ট লেক নিয়ে আজকের প্রোগ্রাম হওয়ার কথা ছিল। ফরেস্ট লেকের যে অনেক এরকম ধরনের ঘটনা স্পুকি যেগুলো খুবই, আমি খুবই চেয়েছিলাম এবং আমি আপনাদের ইমেলের প্রত্যাশায় বসেছিলাম। শুধুমাত্র একজন যার ইমেলের শুরুতে তিনি লাল ফন্টে 3টা 666 লিখেছিলেন এবং তিনি আমাদের বড় একটা ইমেল করেছিলেন, বা তিনি আমাদের জানিয়ে দিয়েছিলেন যে আসতে পারবে না, তবে আমরা হোপ যে তিনি খুব দ্রুত, যে কোনো একদিন, খুব দ্রুত কয়েকদিনের মধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিবেন। এবং তিনি চিটাগংয়ের এবং তিনিও এই কর্মকাণ্ডগুলো নিয়ে বেশ উৎসাহী। আমরা চেষ্টা করবো তাকে নিয়ে আসার। এছাড়া আর কেউ কিন্তু আমরা বারবার করে বলার পরেও ফরেস্ট লেক নিয়ে যে খুব একটা আমাদের সাথে শেয়ার করতে চান বা এরকম কোন উৎসাহী কাউকে আমরা পাইনি, সো আমাদের কিছু করার ছিল না। আরেকটা জিনিস সেটা হচ্ছে রিগানও বলেছেন যে ভাই আজকে তো ফরেস্ট লেক নিয়ে ঘটনা বলার কথা ছিল। সো আমি এখনো বলছি নেক্সট এপিসোডটাতে আমরা ফরেস্ট লেক থেকে, যদি আপনারা চিটাগং থেকে আসতে রাজি হন বা সাউন্ড ফাইল পাঠান বা আপনি যদি ইমেল পাঠান, তাহলে ডেফিনেটলি আমরা নেক্সট এপিসোডটা ফরেস্ট লেক নিয়ে করতে পারি। এবং সেজন্য আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমেল করতে হবে bhootfm@radio40.fm। আপনি ইচ্ছে করলে ইমেল করতে পারেন আমাদেরকে। এছাড়াও লিটন SMS করেছেন এবং লিটন বলেছেন যে আই এম ফ্রম বরিশাল, এবং তিনি শেয়ার করতে চান কিছু এক্সপেরিয়েন্স এবং তিনি কল করতে বলেছেন। আমার যেটা মনে হয় যে আমাদের এখন থেকে মানে ফর সেফটি যেটা হবে সেটা হচ্ছে যে আগে আমাদের একটু টুকটাক যদি ইমেল করে দেন, ইমেল করে দিলে আমরা বুঝতে পারবো যে আপনি কোন ধরনের ঘটনা শেয়ার করতে যাচ্ছেন এবং সেই অনুযায়ী আমরা পরবর্তীতে আপনাদের কল নেব। এবং এটা হতে পারে যে পরের সপ্তাহেও কল নিচ্ছি, যারা ফোনে শেয়ার করতে চান তারাও পাঠাবেন। তবে যারা একদমই শোতে এসে আমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান তারা ডেফিনেটলি আমাদের জানাবেন যে হ্যাঁ আপনি আসতে চান, তাহলে আমাদের সুবিধা হবে। নাহিদ লিখেছেন যে তার জীবনে যে ঘটনা ঘটেছিল সেটা মর্মান্তিক এবং রিয়েল, এবং তিনি একসময় জিন নিয়ে সাধনা করেছেন। আপনাকেও বলবো যে আপনি ইমেল করে দিন আমাদেরকে। ঘোস্ট কুইন লিখেছেন যে আয়না আমাদের এখানে রাত্রে কাক ডাকছে এবং তিনি বলছেন তিনি খুব ভয় পাচ্ছেন। না, কাক ডাকার সাথে ভয় পাওয়ার তেমন কোনো সম্পর্ক আপাতত নাই বলেই মনে হচ্ছে। আরাফাত লিখেছেন যে এক রাতে আমিও আমার 3 ফ্রেন্ড ভূত FM নিয়ে আড্ডা দিচ্ছিলাম এবং এমন সময় আমি দেখেছিলাম যে পাশের দেয়ালে একটি কালো কুকুর আমাদের দেখছে। আচ্ছা, বুঝতে পেরেছি যে কালো কুকুরের সাথে এই ব্যাপারগুলো মানে একটু ভয়ের যোগাযোগ রয়েছে, এটা সত্যি কথা। তুমি হচ্ছে ধানমন্ডি থেকে যে আমি ফার্স্ট টাইম তোমাদের শো শুনছি, ভয় পাচ্ছি তাই শুনতে চাচ্ছি না, আবার না শুনেও পাচ্ছি না। ওকে, আমাদের সাথে আসলে যেটা বলবো যে আমরা একদম শোয়ের শেষ প্রান্তে চলে এসেছি এবং আমরা এই শোটা আমরা ততক্ষণ পর্যন্ত বলবো যতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকেন এবং যতক্ষণ পর্যন্ত আপনারা এইভাবে আমাদেরকে SMS পাঠান এবং জানিয়ে দেন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন আরো আশিক, আমাদের SMS করেছেন জাহাঙ্গীর, SMS করেছেন জামি, SMS করেছেন আলভি, SMS করেছেন হ্যাপি মানব, SMS করেছেন পিয়াল, রিঙ্কন, SMS করেছেন আমাদেরকে মাফিয়া, SMS করেছেন সোহেল, সনন, সীমা, ভৌতিস্ট, অনয় সহ আরো অনেকে। এবং আমাদের সাথে লাস্ট একজন গেস্ট রয়েছেন এবং তার একটা এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করতে চাই। একটা এক্সপিরিয়েন্স তার সাথে ঘটেছিল এবং তিনি বেশ ভয় পেয়েছিলেন সেটাতে। প্রথমে আপনার নামটা জানতে চাচ্ছি কি নাম? আমি সজল, জগন্নাথ ইউনিভার্সিটি 3rd ইয়ার 5th সেমিস্টার, পরিসংখ্যান বিভাগ। ওকে, সো ঘটনাটা কোথায় ঘটেছিল? আপনি এই ঘটনা শেয়ার করতে চান? ঘটেছিল নোয়াখালীতে। 2007 সালে পরীক্ষা দিতে যাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তখন প্রায় সন্ধ্যার সময় আমি যে পৌঁছানোর পর একটা হোটেলে উঠি। হোটেলে ওঠার পর মানে সারাদিন জার্নি করে গেছি, অত ভালো লাগতেছিল না, তাই পড়ালেখা করিনি। পরের দিন পরীক্ষা ছিল।
তো চিন্তা করলাম যে নোয়াখালী যখন আসছি তো নোয়াখালী শহরটা দেখি। তাই আমি ওখান থেকে হোটেল থেকে নেমে রেল লাইনের দিকে যাচ্ছি। হোটেলটা রেল লাইনের কাছেই ছিল। তাই রেল লাইনে গিয়ে যখন রেল লাইনে হাঁটতেছি তখন কেউ ছিল না। সাধারণত ওখানে কেউ থাকে না, নয়টার দিকে বের হয়েছি শীতের সময়। সেখানে আপনার একটা অদ্ভুত লোক দেখা গেল। আমি জানতে চাচ্ছি আপনি আরো একটা ঘটনা আমাকে বলেছিলেন, সেই ঘটনাটা জানতে চাচ্ছি। সেই ঘটনাটা হচ্ছে আমি যখন ওখান থেকে ফিরে আসি ফেরার উদ্দেশ্যে, তখন আমি একটা রাস্তার মোড়ে আসি। রাস্তার মোড়ে এসে একটা বট গাছ আছে। বট গাছ দেখে আমার প্রথমে ভয় লাগে, কারণ আমি জানি যে বট গাছে এবং তাল গাছে নাকি জিন থাকে, এভাবে ভয় থাকে। তা আমি ওখান থেকে ওইখান থেকে একটা ঢালু রাস্তা আছে, ওই ঢালু রাস্তা দিয়ে আমি নেমে আসতেছি। তখন দেখতেছি যে একটি কেমন যদি একটা কালো হাওয়ার মতো আমার দিকে আসতেছে। তো উপরে শরীর দেখা যাচ্ছে, নিচে মাটিতে তার কোনো পাও দেখা যাচ্ছে না। তখন আমি ভয় পেয়ে গেলাম যে আমি তো একা, আর নোয়াখালী আমি তো একা, ওখানে কোনোদিন যাইনি, পুরো ভয় লেগে গেছে আমার। এখন আমি তো হাঁটতেছি, এখন কিন্তু সাহস রাখতেছি নাকি, যে আমি আগে জানতাম যে জিন নাকি যদি কেউ ভয় পায় তাহলে ওরে আরো ভয় দেখায়। তা আমি খুব সাহস রেখে আমার তো যাইতেই হবে হোটেলের উদ্দেশ্যে, আমি রওনা দিয়ে হাঁটে যাইতে হবে। আর চারিদিকে দোকানপাট বন্ধ হয়ে গেছে, তখন রাত 11টা বাজে। তা আমি ভয় পাচ্ছি, আবার সাহস নিয়ে এগিয়ে যাচ্ছি। তো এইভাবে করতে করতে কিন্তু আমি আপনি ওই দিন খুব ভয় পেয়েছিলেন, সেটা আমি বুঝতে পেরেছি। কিন্তু আপনি আমাকে আরেকটা ঘটনা বলেছিলেন, যে ঘটনাটা আমি জানতে চাচ্ছি। আপনি আরেকটা ঘটনা বলেছিলেন, যে ঘটনাতে আপনি একটা কিছু দেখেছিলেন, সেটা বলতে, সেটা আমি জানতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে অনুষ্ঠান, আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়। তা ঈদের পরে আমাদের সবাই আত্মীয় স্বজনরা একসাথে আমরা মিলিত হই। আমরা চাচারা ঢাকা থাকে, তারা যায়, আমরা কিন্তু বাড়িতে ঘর বড় অনেক, কিন্তু এই ঘুমাইতে একটু পাশের বাড়ি আমাদের পুকুর বাড়ি আছে, ওখানে যেতে হয়। তা আমি আর আমার কাজিন দুইজন মিলে ওই বাড়ি উদ্দেশ্যে রওনা হলাম। তা যাওয়ার পথে আমাদের বাড়ির পাশে আবার খুব গাছ আছে, এই বাঁশ গাছ আছে। ওই বাঁশ গাছে ওইখানে কিছুতে ওই আমাদের বাড়ি একজনই ওইখানে তারে গলায় ধরে মারা হয়েছে ওইখানে। কিন্তু আমরা তারপরে ওই বাড়ি যাইতে হবে আমাদের। এখন আমরা যাচ্ছি, তখন এই কোন এক ধরনের ফাঁসি নেওয়ার ঘটনা আছে, ওইখানে ঘটনা আছে। হ্যাঁ, তা আমরা ওইটা আমি সময় ছোট, ওই সময় ফাঁসি হয়েছে। আমি যখন 3তে পড়ি, তখন ওইখানে ফাঁসি দিয়েছে একজনের গামছা দিয়ে। তা আমরা ওই ভয়টা পাইতাম পর ওখান দিয়ে যাওয়ার পথে তখন ওই তার সাথে ভয় পেতেন কোনদিন কোনো কিছু দেখেছেন, এরকম কোন ঘটনা আছে? ওই দিন আমি দেখছি আগে ওই দিনের আগে তেমন আমি কি গ্রামের তেমন ছিলাম না, শহরে পড়া হয়ে গেছে। কিন্তু ওই যে সময় ওই সময় ওই দিনই কি হয়েছিল অন্ধকার রাত ছিল, তা আমাদের কাছে টর্চ ছিল না। আর তখন আমি যে ঘটনাটা যখন হচ্ছে তখন মোবাইল ছিল না ওই সময়। এখন আমরা যাচ্ছি দুই ভাই মিলে। এখন কিছুদিন আগে পর ওইখান পর্যন্ত যে সময় গেছি কেমন জানি ঠান্ডা ঠান্ডা, ওদের সময় ঠান্ডা ছিল না, গরমের সময় ছিল, কিন্তু হঠাৎ ঠান্ডা মনে হইতেছিল আমাদের, সব ঠান্ডা লাগতেছে। ওর আমার যে সাথে যে ভাই ছিল ওর আবার সাহস ছিল, কিন্তু আমার তেমন সাহস না। আমি সবসময় আমার ভয় লাগতো। তা আমি হাঁটতেছি, এখন আমি বলতেছি যে আমার তো খুব ভয় লাগতেছে, কাকে যে ভয় নাই। কিন্তু হঠাৎ আবার একটা শব্দ শুনতে পেলাম, শ্বাস শব্দ শুনতে পেলাম। আমি বললাম যে আমার তো ভয় লাগতেছে। এখন আমি চিৎকার করে ওখানে চিৎকার করতে লাগলাম। এখন পাশ থেকে কাছাকাছি বাড়ি ছিল, মানুষ দৌড়ে আসলো। আসার পর এখন বললো যে কি দেখছে, আমি কালো মতো কি যেন দেখতে পেলাম। এখন আমি বলছি যে কিছু না, এই ভয় কালো মতো কিরকম, শেপটা কিরকম? শেপটা হচ্ছে উপরে তারা দেখা যাচ্ছে, কিন্তু নিচে মাটিতে তার পা নাই। আচ্ছা, এইভাবে দেখতেছিলাম। তো এখন আমি ওই দেখে ভয় পেলাম। তারপরে চিৎকার করার পর ওরা টর্চ নিয়ে আসলো, এরপর আমাদের আগে দিয়ে আসলো। তারপরে ওরা এসে আপনাদেরকে উদ্ধার করলো। আপনার মনে আছে যে শেপটা কিরকম বা মানুষটা দেখতে কেমন ছিল, বা যাকে দেখেছিল কালো লম্বা, কিন্তু উপরের দিক দেখা যাচ্ছে, কিন্তু নিচের দিকে তার দেখা যাচ্ছে না, মাটিতে ছায়ার মতো, ছায়ার মতো কালো। ওকে, আমরা এই ঘটনা আরেকটা ঘটনা শুনলাম। আমার যেটা মনে হয় যে আজকে আমরা শেষ করতে চাচ্ছি। ইন দ্য মিন টাইম আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাচ্ছি যে আপনাদের SMS এর অপেক্ষায় ছিলাম আমরা, এবং আপনারা অনেক অসংখ্য SMS পাঠিয়েছেন আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে। আমি দেখতে পাচ্ছি এখনো SMS আসছে। জামিয়া আমাদের SMS করেছে রাজশাহী থেকে, আলফি চিটাগং থেকে আমাদের SMS করেছে এবং বলছেন যে ঘটনাগুলো খুব ভয়ঙ্কর বাট লাইক ইট। ওকে, হ্যাপি মানব আমাদের আবার SMS করেছেন। হ্যাপি মানব বলেছেন যে তিনি
ভূত এফএম অনেক পছন্দ করেন। থ্যাংক ইউ সো মাচ। পিনাকল আমাদের SMS করেছেন, এছাড়া আমাদের আরো অসংখ্য SMS আমরা পাচ্ছি। বাট আজকে আমরা শো কন্টিনিউ করছি না, শেষ করতে হবে, রাতও অনেক বেশি হয়ে যাচ্ছে এবং শীতের রাত, অনেকেই হয়তো এখন ঘুমিয়ে পড়তে চাইবেন। সো স্টে টিউন টু রেডিও ফুর্তি, এবং ফিরে আসবো আবার আগামী সপ্তাহে আপনাদের গল্প এবং আপনাদের ঘটনাগুলো নিয়ে। আর সেই জন্য আপনাদের বেশি বেশি করে যেটা করতে হবে, VOOTFM@radiofurti.fm আমাদের বেশি বেশি করে ইমেল করে দিতে হবে, এবং ইমেল করে জানিয়ে দিতে হবে আপনাদের জীবনের ঘটনাগুলো, এবং আপনার ঘটনাগুলো যত বেশি রকমের আকর্ষণীয় হবে তত বেশি রকমের ঘটনাগুলো আমরা আপনাদের উপহার দিতে পারবো। এবং ফরেস্ট লেক নিয়ে সত্যি আপনার যদি কোনো কিছু ধারণা থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন যে ফরেস্ট লেক নিয়ে যদি আপনারা আসতে চান, অলওয়েজ ওয়েলকাম, এবং আমাদের সাথে লাইভ আপনারা ইচ্ছা করলে আড্ডা দিতে পারেন। সেজন্য আমি আরো একবার বলবো যে অবশ্যই আপনাদের ইমেলের সাথে নাম এবং আপনার ফোন নাম্বার অবশ্যই অ্যাড্রেস অবশ্যই অ্যাড করবেন, এবং জানিয়ে দিবেন কোন একটা অংশ ইমেলে যে আপনি লাইভ আমাদের সাথে জয়েন করতে চান। সো আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ। কথা হবে আবারও আগামী শুক্রবার ঠিক 11:59 ভূত এফএমে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন, কারণ যত বেশি ফুর্তিতে থাকবেন তত বেশি সাহস বুকে ধরে রাখতে পারবেন, এবং সাহস বুকে ধরে রাখতে পারলে বেশি বেশি করে ভূত এফএম শুনবেন। সো টাটা ফর নাও। যাওয়ার আগে আরো একটা গান প্লে করছি।